টেবিলে ব্ল্যাক কফি দেখে চোখ মুখ কুঁচকে ফেলল ইনান। টয়া চোখ বন্ধ করে কফির মগে চুমুক দিচ্ছে, যেন সে অমৃত খাচ্ছে। ইনান ব্যস্ত ক্যাফেতে চোখ বুলায়। কেউই এখানে সিঙ্গেল নেই, হয় ফ্রেন্ডদের সাথে নয়তো পার্টনারের সাথে আড্ডায় মশগুল সবাই। ক্লাস শেষে ইনান এসেছে টয়ার সাথে দেখা করতে। আসার কথা ছিল না তার। টয়া হঠাৎ ফোন দিয়ে বলে ক্যাফেতে দেখা করতে। জেফিল একটু পরেই গাড়ি নিয়ে চলে আসবে ভার্সিটির সামনে, কিন্তু এই মুহূর্তে টয়ার সাথে কথা বলাটাও জরুরি। তো কি খবর? টয়া কফির মগে হাত ঘুরাতে ঘুরাতে বলে। ইনান দীর্ঘশ্বাস ফেলে রাস্তায় দৃষ্টিপাত করে। সে কিছু বলার আগে টয়া তাকে থামিয়ে বলে, খবরাখবর ভালোই চলবে তোর। টেনশন মুক্ত আছিস কি না? শরৎকে দেখতে যায়নি বলে এই কথাটা বললি? টয়া কোনো জবাব দিল না। তার চিকন ঠোঁটে অবহেলার হাসি ফুটে উঠল। শোন টয়া, তোদের সবার একটা স্বভাব আছে, ঘটনা পুরোটা না জেনেই জাজ করা। এতে বিপরীত দিকের মানুষটা হার্ট হবে কিনা তা ভাববার প্রয়োজন বোধ করিস না। তোর একটা বন্ধু হাসপাতালে ভর্তি, এই 24 ঘন্টার একটা ঘন্টা হাতে ছিল না তোর ছেলেটার খোঁজ নেওয়ার জন্য? উফ টয়া, আমার কথা না শুনে তোরা কেন আমাকে ব্লেম দিচ্ছিস বলতো? বিষণ্ণতা ঘিরে ধরল ইনানকে। এমন বিহেভ করছিস যেন আমি তোদের বন্ধু না। শরৎ অসুস্থ বলেই সবার চিন্তা এখন ওকে নিয়ে। দোষ যখন দিবি জেনে শুনে তারপর দিবি। আচ্ছা আচ্ছা, বলতো কি হয়েছে তোর শুনি। টয়া অবজ্ঞার ভঙ্গিতে বলল। হতাশ হলো ইনান। সে শরৎকে দেখতে যায়নি বলে মনে হয় কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। বলছিস না কেন? তোর ভাঙা ক্যাসেট চালু কর, আমার হাতে সময় নেই, যেতে হবে। শরৎ যে ড্রাগ অ্যাডিক্টেড জানিস? টয়া ভ্রুকুটি করে তাকালো। ইনান শরতের মার খাওয়া ছবিটা দেখালো। টয়া চোখ ছোট ছোট করে ছবিটার দিকে তাকিয়ে আবার ভ্রু মসৃণ করে তাকালো। তাচ্ছিল্য সহকারে বলে, তো তো ইনান অবাক গলায় বলল, তো মানে কি? বুঝতে পারছিস ও একজন ড্রাগ অ্যাডিক্টেড, তাও আবার এই বয়সে? এই শোন, এই বয়সে একটু একটু হয়, বয়সের দোষ এগুলো, কারো ক্ষতি তো আর করছে না সে। টয়ার কথা শুনে ইনান সাত আসমান থেকে পড়ে। টয়া শরৎকে সাপোর্ট করছে। তুইও কি এসব করিস নাকি? টয়া প্রশ্ন এড়িয়ে বলল, তুই আসলে একটা পাগল। শরৎ সামান্য নেশা করেছে বলে ওর বিপদে পাশে থাকবি না? ইনান মাথায় হাত দিয়ে বসে। টয়া আবারও পুরোটা না জেনে মন্তব্য করা শুরু করেছে। ভাই লিসেন, ও শুধু ড্রাগ অ্যাডিক্টেড না, ও আমাকে মারারও চেষ্টা করেছে। টয়া হঠাৎ ধাক্কা খায় যেন। মানে? মানে ওই দিন আমরা সাইক্লিং করতে গিয়েছিলাম না, সেদিন ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। হি ট্রাইড টু মার্ডার মি। তুই নিজ চোখে দেখেছিস ও তোকে ধাক্কা দিয়েছে? ইনান থমকায়। না। টয়া চোখ উল্টায়। তাহলে কোন ভিত্তিতে এসব বলছিস? আবার তুই আমাকে সেটা বিশ্বাসও করতে বলছিস? বিস্ময়ে ইনানের মুখ হা হয়ে গেল। তুই বলছিস আমি মিথ্যা বলছি? টয়া কাঁধ ঝাঁকিয়ে হ্যাঁ বলল। ইনান, তুই বোধহয় জানিস না, বাট শরৎ লাইকস ইউ। ও তোকে প্রথম থেকেই পছন্দ করত, আর আমরা সবাই তা আজ করতে পেরেছি, শুধু তুই গাধি বাদে। ও হয়তো নেশা করতে পারে, বাট মার্ডার? পছন্দ করা মানুষকে হার্ট করে কোন পাগলে? তুই হয়তো কারণ দেখাতে পারিস যে তোর বাবা ওকে মেরেছে বলে তার শোধ তুলতে চেয়েছে, কিন্তু শরৎ এমন ছেলে না। এসব ওর সাথে যায় না। যদি তুই এই কারণেই শরতের সাথে দেখা করতে চাইছিস না, তাহলে বলবো তুই যা ভাবছিস তার সবটাই ভিত্তিহীন এবং মিথ্যা। ইনান উঠে দাঁড়ায়। আমি গেলাম, ভাল লাগছে না আমার। টয়া বাধা দিল না, শুধু বলল, হসপিটালের বেডে শুয়েও কিন্তু ও তোকে দেখতে চেয়েছে, স্বার্থপর হোস না। ও এখন ওর বাড়িতে, সময় পেলে দেখা করে আসিস। ইনান পার্সাতে তড়িৎ গতিতে বেরিয়ে গেল। কেউ তার কথা বিশ্বাস করছে না।
শরৎ তাকে লাইক করে এটা সবার চোখে পড়েছে, আর মার খাওয়ার পর থেকে শরৎ যে ওকে তীব্র ঘৃণার চোখে দেখত সেটা কারো চোখে পড়েনি। ও যে ঝাড়ি মেরে কথা বলতো ইনানের সাথে সেটা ওরা দেখেনি। আশ্চর্য বন্ধু বান্ধব। শরতের সাইড কেন নিচ্ছে? শরতের ফ্যামিলি সম্ভ্রান্ত বলে, শরৎ ইনানের থেকেও বড়লোক বাপের ছেলে বলে, প্রতিবার টিটার দামি দামি গিফট দিচ্ছে বলে। ইনান রাস্তার কাছে আসতেই দেখল জেএফিলের গাড়ি। এগিয়ে গেল। হয়তো 15 মিনিট ধরে জেএফিল অপেক্ষা করছে। গাড়িতে কাউকেই দেখতে পেল না। ইনান ফোন বের করলো জেএফিলকে কল দেওয়ার জন্য। কানের কাছে মোবাইল ধরা মাত্রই কেউ হ্যাচকা টানে ইনানকে নিজের দিকে ঘোরায়। মোবাইল সশব্দে পিচ ঢালা রাস্তায় পড়ে যায়। শক্ত হাতে বাহু আঁকড়ে ধরা মানুষটার দিকে তাকায় ইনান। জেএফিল। কেমন উন্মাদের মতো লাগছে জেএফিলকে। কোথায় ছিলে এতক্ষণ? কোথায় গিয়েছিলে? দাঁতে দাঁত চেপে বলল জেএফিল। এত রেগে আছেন কেন? ইনান হাত ছাড়াতে লাগলো। জেএফিল দুই হাতে ইনানের দুই বাহু চেপে ধরল। আগে বলো কোথায় গিয়েছিলে? ওই পাশের ক্যাফেতে গিয়েছিলাম। কার সাথে? ফ্রেন্ড। ছেলে না মেয়ে? অধৈর্য হয়ে বলল জেএফিল। বিরক্তির শ্বাস ফেলে ইনান। টয়া ছিল। কেন গিয়েছিলে? কি কথা হয়েছে? আরে দেখা হয়নি এতদিন, তাই দেখা করতে গিয়েছিলাম, বাকি সবার খোঁজ নিতে। এবার বলুন আপনি এত রেগে আছেন কেন? জেএফিল চোখ বন্ধ করে ঘাড় পেছনে নিয়ে শ্বাস ফেলে। গাড়ির দরজা খুলে ইনানকে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে এসে বসে। ইনান অপেক্ষা করছে জেএফিল নিজ থেকে কিছু বলবে এই আশায়। জেএফিলের ঘাড় কপালের রগ ফুলে গেছে। শরীর শক্ত রেখে শ্বাস ফেলছে সে। জেএফিল বসামাত্র ইনান তার হাতের উপর হাত রাখল। জেএফিল মাথা হেলিয়ে তাকায়। ইনান কিছুটা ভরকায়। জেএফিলের চোখ লাল। জেএফিলের হাতে রাখা ইনানের হাত শক্ত হয়। জেএফিলের গালে হাত রেখে বলে, রিল্যাক্স। এত টেনসড কেন? ইনানের হাতের ছোঁয়া পেয়ে জেএফিল চোখ বন্ধ করে। শান্ত হওয়ার চেষ্টা করে বলে, কাজের চাপ বেশি। এই বলে জেএফিল ইনানের কোমর ধরে তাকে নিজের কোলে বসায়। গাড়ি অটোমেশনে দিয়ে বলে, একটু জড়িয়ে ধরো আমাকে, টেনশন কমবে। ইনানের লজ্জা লাগলো প্রথমে এভাবে বসেছে দেখে, তবে লজ্জা কমে গেল জেএফিলের চিন্তিত মুখে তাকানোর পর। জেএফিলের কাঁধে হাত রেখে হালকাভাবে জড়িয়ে ধরল। জেএফিলের তাতে মন ভরল না। দুই হাতে ইনানকে হঠাৎ করে নিজের সাথে চেপে ধরল। ইনানের মুখ থেকে মৃদু চিৎকার বেরিয়ে আসলো, আর কোনোদিন আমাকে না বলে কোথাও যাবে না। এমনিতেই কাজের চাপে থাকি, তার উপর তুমি হুটহাট কোথাও চলে গেলে কোথায় যাব বলো তো? ইনান জোরে জোরে শ্বাস নিতে লাগলো। জেএফিল, আলগা করে ধরুন। জেএফিল হিতে বিপরীত করল। ইনানকে আরও জোরে চেপে ধরল, যেন সে বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে ইনানকে। ইনানের হাতের নখ দেবে গেল জেএফিলের পিঠে। এবার তার সত্যি দম বন্ধ হয়ে আসছে। মোচড়ানো শুরু করলো সে। তাকে এমন করতে দেখে জেএফিল অগ্নিঝরা কণ্ঠে বলল, তুমি আমার থেকে ছুটতে চাইছো কেন বাটারফ্লাই? এই কয়দিনেই আমার প্রতি বিতৃষ্ণা জন্মে গেছে। আমাকে একা করে দেওয়ার প্ল্যান করছো? জেএফিল আরও বকবক করতে শুরু করলো। ইনানের কানে কিছুই ঢুকছে না। তার এখন অক্সিজেন প্রয়োজন। সেই মুহূর্তে জেএফিল ইনানকে সামনে আনলো। ইনান হাঁপাতে লাগলো। বুক ভরে শ্বাস নিতে লাগলো। স্বাভাবিক হওয়া মাত্রই জেএফিলের হাত ঝট করে সরিয়ে দিল। রাগি রাগি চোখে তাকালো। এখনই তো আমাকে মেরে ফেলছিলেন। বুদ্ধি শুদ্ধি আছে নাকি গেছে? এভাবে কেউ জড়িয়ে ধরে? আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন নাকি আগে সেটা বলুন। জেএফিলের কণ্ঠ নরম হয়। তুমি আমাকে জড়িয়ে ধরনি ঠিক মতো, তাই তো। তাই বলে জড়িয়ে ধরে ভর্তা করতে হবে? জেএফিল মৃদু গলায় বলে, বেশি ব্যথা দিয়েছি? সরি সোনা, আর এমনটা হবে না। ভেবেছি তুমিও আমাকে আবার একা করে চলে যাবে। জেএফিলের আকুতি ভরা কথা দেখে ইনান শান্ত হয়।
আপনি আমার হাজবেন্ড জেফিল। আপনাকে কেন একা রেখে যাব আমি? সরি। আর সরি বলা লাগবে না। ভবিষ্যতে এমন দম বন্ধ করে ধরবেন না। আচ্ছা। রাতের বেলা কারেন্ট চলে যায়। ইনান মোম জ্বালিয়ে জেফিলের আটরুমের দরজায় নক করে। জেফিল দরজা খুললে ইনান ভেতরে ঢোকে। ইনান কখনোই জেফিলের পেন্টিং রুমে আসেনি। মোমের আলোতে রুমটা ভালো করে ফোটেনি, তবে ইনান আন্দাজ করল এই রুমটা সবচেয়ে বড় রুম। কিছু বলবে বাটারফ্লাই? ইনান জেফিলের দিকে তাকায়। ডেকেছিল ডিনারের জন্য। জেফিলের হাতে চিকন একটা তুলি। ছবি আঁকছিলেন? জেফিল মাথা উপর নিচ করে। রুমের এক সাইডের দেয়ালের বদলে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত কাজ। তার ওপাশে খোলা বারান্দা। কতগুলো লম্বা লম্বা টেবিল খুব সুন্দর করে রুমে রাখা। প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা জিনিসপত্র। একটায় মাটির ব্যাগ আর স্কাল্পচারের প্রয়োজনীয় সরঞ্জামাদি রাখা, আরেকটায় আর্ট করার রং তুলি। রুমের দেয়াল জুড়ে তাক আর সেগুলোতে বিভিন্ন ধরনের রং আলাদা করে সাজিয়ে রাখা। মোমবাতির আলোয় ইনান যতটুকু দেখছে তাতেই মুগ্ধ হচ্ছে। কি সুন্দর গুছিয়ে রাখা। কাচের দেয়ালের সামনে একটা বড় ইজেল রাখা। ইনান সেদিকে এগিয়ে গেল। তাতে বড় একটা ক্যানভাস আটকানো। ক্যানভাসে আঁকা ছবিটা দেখে ইনানের চোখ বড় বড় হয়ে গেল। ছবিটা তার। ছবিতে ইনান দুই হাতের উপর মাথা রেখে আবেদনময়ী নেত্রে চেয়ে আছে। তার লম্বা মসৃণ চুলগুলো পিঠময় ছড়িয়ে। পরনের জামাটা মনোমুগ্ধকর বেশি। বুক অবধি কতগুলো প্রজাপতি একত্রিত হয়ে ইনানের জামা হিসেবে তার শরীরে বসেছে। গলা এবং বুকের উপরিভাগ খালি। তার চুলেও কতগুলো প্রজাপতি। ঠোঁটের কোণে ছোট্ট একটা ডেইজি ফুল। আর সবগুলো প্রজাপতির রং পার্পল, পিঙ্ক আর রেড ভেলভেট কালারের। আশেপাশে উঠছে অসংখ্য প্রজাপতি। কি নিখুঁত কাজ, চোখ জোড়ানো। এমনি এমনি তো আর জেফিল ইন্টারন্যাশনালি পরিচিতি পায়নি। চিত্রের জামার নিচের অংশ এখনও কমপ্লিট হয়নি। সেটাই বোধহয় এতক্ষণ আঁকছিল জেফিল। কারেন্ট চলে যাওয়ায় স্থগিত রেখেছে। জেফিল কখন ইনানের পেছনে এসে দাঁড়িয়েছে তা মুগ্ধ ইনান খেয়ালই করেনি। বাটারফ্লাই? ইনান ঘোললাগা গলায় বলল, আসলেই বাটারফ্লাই। জেফিল হাসল। ইনানের কানের কাছে মুখ নিয়ে বলল, পছন্দ হয়েছে? ভীষণ। আলতো করে ইনানের কানে ঠোঁট ছোঁয়ালো জেফিল। কারেন্ট আসুক। সারপ্রাইজের পর্ব তো এখন মাত্র শুরু। ইনান জেফিলের দিকে ফিরল। মোমের আলোয় তার চোখের তারা চিকচিক করছে। আপনি আমার আরও ছবি এঁকেছেন? ইনানের হাতের উল্টো পিঠে চুমু দিল জেফিল। কারেন্ট আসলেই দেখবে। জেফিল টুলের উপর বসে ইনানকে নিজের কোলে বসালো। মোমবাতিটা ক্যানভাসের পাশে রাখল। রঙে তুলি ডুবিয়ে ইনানের হাতে দিলে ইনান দ্বিধাগ্রস্ত চোখে তাকায়। জেফিল চোখের ইশারায় ক্যানভাসে আঁকতে বলল। ইনান মাথা নাড়ায়। না না, আমি আঁকতে পারবো না। এত সুন্দর চিত্রে আঁকলে এটা নষ্ট হয়ে যাবে। জেফিল ইনানের মেদহীন পেটে হাত রাখে। হালকা চাপ দিয়ে ইনানকে নিজের দিকে টেনে আনে। মৃদু হাসল সে। কিছুই হবে না, আমি শিখিয়ে দিচ্ছি। জেফিল ইনানের হাত ধরে তুলিটা চিত্রের উপর রাখে। চিত্রে ইনানের বুকের উপর সবচেয়ে বড় প্রজাপতি আঁকার ইনস্ট্রাকশন দিচ্ছে। ইনান কাঁপা কাঁপা হাতে তুলি চেপে ধরেছে। তার ধারণা তার হাতের ছোঁয়া পেয়ে ছবিটা নষ্ট হয়ে যাবে। জেফিল ইনানের কানের কাছে এসে হালকা গলায় বলল, কাঁপছো কেন? এখনও তো কিছুই করলাম না। জেফিলের কথাটা বোঝার জন্য ইনান মাথা ঘুরিয়ে তাকায়। জেফিল ইনানের গালের সাথেই মিশেছিল। যেই না ইনান মাথা ঘুরিয়ে তাকালো অমনি জেফিলের ঠোঁটের সাথে তার ঠোঁটের মিলন ঘটল। সেই মুহূর্তে বারান্দা থেকে ধেয়ে আসা শীতল বাতাসে মোমবাতিটাও নিভে গেল। সাদা পর্দা উঠতে লাগলো নিরবচ্ছিন্নভাবে। ইনান কেঁপে উঠল। হিমশীতল বাতাস নাকি জেফিলের স্পর্শের কারণে বুঝতে পারল না।
ঝড়ো বাতাসে পর্দার সাথে লেগে মোমদানি পড়ে গেল। ইনান আবারও কেঁপে উঠল। জেফিলের শুষ্ক নরম ঠোঁট থেকে আচমকাই নিজেকে সরিয়ে নিল। দ্রুততার সাথে মুখ সামনে ফিরিয়ে আনল। কান দিয়ে তার উষ্ণ ধোঁয়া বেরোচ্ছে। বুক এত জোরে ধুকপুক আওয়াজ করছে যে মনে হয় জেফিলও শুনতে পাবে। ইনান দুই ঠোঁট চেপে চোখ বন্ধ করে নেয়। জেফিল ইনানের শরীরের উষ্ণতা টের পায়। আবারও ইনানের কানে কানে বলে, সরি বাটারফ্লাই, আমারই। জেফিলের কথা কেটে যায় ইনানের আচমকা আক্রমণে। ইনান আবারও ঘুরে জেফিলের ওষ্ঠাধর নিজ দখলে নিয়ে নেয়। ঘটনা এত দ্রুত ঘটেছে যে নিজের কাণ্ডে নিজেই প্রায় পড়েই যেতে নিচ্ছিল জেফিলের কোল থেকে। জেফিল ইনানের পেট ধরে নিজের সাথে ঠেকায়। ওষ্ঠাধরের লড়াইয়ে নেমে পড়ে ইনানের সাথেই। ততক্ষণে ইনানের হাত বিচরণ করছে জেফিলের সৌষ্ঠব দেহে। ইনানের এত উন্মাদনা দেখে জেফিলর দুই হাত ধরে থামায়। ইনানকে ছাড়িয়ে নিয়ে মুখের সামনে নিয়ে আসে। এক হাতে ইনানের থুতুনি চেপে মাথা উঁচু করে। ইনানের ঠোঁট লাল হয়ে ফুলে কাঁপছে। ইনান তখন দিশেহারা, দেহে আগুনের ঝড়। ইনানের চোখের আবেদন জেফিলের নজর এড়ায় না। সে নিজেকে যে কত কষ্টে ইনানের থেকে দূরে রেখেছে সেটা সেই জানে। ইনান জেফিলের শার্টের বোতামে হাত লাগায়। জেফিল হাত ধরে ফেললে ইনান মরিয়া হয়ে তাকায়। জেফিল ইনানের ফোলা ঠোঁটে এক আঙুল রেখে বলে, তুমি শিওর বাটারফ্লাই? ইনান তখন নিজের মধ্যে নেই যেন। নিজেকে পাগল পাগল লাগছে, যেন সে এইমাত্র নেশা করে এসেছে। তার মন কুঠুরিতে আবদ্ধ বস্তুটি ইনানকে তাড়া দিতে লাগলো জেফিলকে গভীর করে ছোঁয়ার। ইনান মাথা উপর নিচ করে। মুখে বলো, জেফিল আদেশ করল। ইনান ঢোক গিলে ধীরে ধীরে বলল, হ্যাঁ। জোরে বলো। ইনান চোখ শক্ত করে বন্ধ করে বলল, হ্যাঁ। জেফিল ইনানকে কোলে তুলল। ইনানের দুই পা জেফিলের কোমর জড়িয়ে ধরল, আর দুই হাতে জেফিলের গলা। জেফিল টেবিলের উপরে রাখা সমস্ত আর্টের সরঞ্জামগুলো হাত দিয়ে সরিয়ে নিচে ফেলে পুরো টেবিলটা খালি করল। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে। ভুবন কাঁপিয়ে বাড়িধারা ধরণীতে আছড়ে পড়ছে। ইনানকে টেবিলে বসিয়ে ইনানের পায়ের ফাঁকে দাঁড়ালো জেফিল। ইনানের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, ভেবেচিন্তে বলো বাটারফ্লাই, তুমি কি আমাকে চাও? ইনান হাবোধক মাথা নাড়ায়। ইনানের ঠোঁটে দুই আঙ্গুলে চেপে ধরে জেফিল। ইনান হালকা ব্যথায় কোকিয়ে ওঠে। মুখে বলতে বলেছি না? হ্যাঁ, আমি চাই। জেফিল ইনানের সাদা জামাটা ঘাড় থেকে কিছুটা নামিয়ে গলা থেকে পিঠে ও পেটে আঙুল দিয়ে ছুঁয়ে টিচ করে। ইনান প্রায় অতিষ্ঠ হয়ে প্রায় ভিক্ষা চাওয়ার মতো করে বলে, প্লিজ জেফিল। জেফিলের অধরে হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে বলল, ইউ লুক সো হট হোয়েন ইউ বেক, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড অল দিস ফাকিং টাইম। তারপর ইনানের চুল কানের পেছনে নিয়ে শেষবারের মতো বলল, ভেবে চিনতে বলছো? হ্যাঁ। ইনান প্রায় ফিসফিস করে বলল। ইনানের বলা শেষ হতে না হতেই জেফিল ইনানের উপর প্রায় ঝাঁপিয়ে পড়ে। জেফিলের ভারে ইনান টেবিলে ঝুঁকে পড়ে। জেফিলের ঠোঁট অবাধ্যভাবে ইনানের গাল, গলা, ঘাড়ে বিচরণ করছে। একটু থেমে ইনানের চোখে চোখ রাখে সে। এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে ইনানকে নিজের করে নেওয়ার আগে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার থেকে আর নিস্তার নেই তোমার বাটারফ্লাই, তুমি নিজেই এই পথ বেছে নিয়েছ। তারপর ইনানের গলায় ঠোঁট ছুঁয়ে কামড় দিল জেফিল। তোমাকে আর ছাড়ছি না। প্রতি রাতে আমাকে হ্যান্ডেল করার জন্য প্রস্তুত হও বেবিগাল। গলায় শীতল কিছুর পরশে ইনানের কাঁচা ঘুম ভাঙে। চোখ পিটপিট করে দেখে তার একদম কাছে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ জ্বলজ্বল করছে। চোখের মালিককে চিনতে সময় লাগে না ইনানের। ঘুম ছুটে তার মধ্যে এসে ধরা দেয় একরাশ মুগ্ধতা। আয়ত আকৃতির নিখাত নয়নের মাঝে ধূসর মণিজোড়া আবৃত বড় বড় পাপড়ি দ্বারা। বিচক্ষণ অথচ শান্ত চাহনিতে সেই চোখ জোড়া পরখ করছে ইনানকে।
আনমনে ইনানের হাত চলে গেল জেফিলের চোখের পাপড়িতে। মনে মনে বলল, ছেলেদের কেন এত সুন্দর পাপড়ি হতে হয়? জেফিল ইনানের নাকের ডগায় চুমু দিয়ে বলে, শুভ সকাল আমার হৃদয় হরিণী। জেফিলকে খাঁটি বাংলায় শুভেচ্ছা জানাতে দেখে ইনানের হাসি পেল অনেক। পাওয়ার কথাই অবশ্য। জেফিলের 10টা কথার 9টাই ইংরেজি। তাও হাসি পেটে রেখে মুচকি হেসে বলল, শুভ সকাল সুদর্শন। উঠবে না? এভাবে শুয়ে থাকলে তো ঘাড় ব্যথা করবে। ইনানের নগ্ন পায়ে শীতল বাতাস লাগতেই তার হুঁশ ফেরে। ইনান এখন জেফিলের 8 রুমের 2 সিটের কাউচে শুয়ে আছে, তার মাথা কাউচের হ্যান্ডেলে। মনে পড়ে যায় গত রাতে জেফিলের পাগলামির কথা। যে পাগলামি থেকে ইনান ছাড়া পায় মধ্যরাতে। তা মনে পড়তে আরক্ত হয় তার গাল। ড্রিম ড্রিম শব্দে বাজতে থাকে হৃদয়। ইনানের রক্তিম মুখ পানে নিষ্পলক চেয়ে তাকে হঠাৎ কোলে উঠিয়ে নেয় জেফিল। আচমকা কোলে উঠানোতে টাল সামলাতে জেফিলকে শক্ত করে জড়িয়ে ধরে ইনান। তার পরনে জেফিলের শার্ট ছাড়া আর কিছুই নেই, আর জেফিলের উদম গায়ে শুধু জগার প্যান্ট পরা। ইনানকে কোলে নিয়ে জেফিল চলে আসে বারান্দায়। এই রুমের বারান্দাটা বড়। এক সাইডে ছাউনির নিচে সিঙ্গেল খাটের সমান ফোমের গদি বিছানো। জেফিল সেখানে বসে ইনানকে নিজের দিকে ঘুরিয়ে নিজের 2 পায়ের উপরে বসায়। ইনানের ফর্সাউরও উন্মুক্ত। 2 পা শক্ত করে চেপে শার্টটাকে হাঁটুর নিচে নামানোর বৃথা চেষ্টা দেখে মিটিমিটি হাসছে জেফিল। ইনানের লজ্জায় আড়ষ্ট হয়ে থাকা মুখে চেয়ে ঠোঁট চেপে হেসে বলল, এখনো এত লজ্জা কেন সোনা? লজ্জা ভাঙেনি? জেফিলের ঠাট্টায় ইনানের লজ্জা শতগুণ বেড়ে যায়। ইচ্ছে করছে মাটি ফুঁড়ে গর্তে ঢুকে যেতে, তাতে যদি লজ্জা কমে। জেফিলের বুকের সাথে মিশে ইনান নিজেকে লুকানোর চেষ্টা করে। তখনও সূর্য পুরোপুরিভাবে ধরণীতে ধরা দেয়নি। শুনশান নীরবতা বিরাজ করছে এই জঙ্গলে। যেখানে চোখ যায় সেখানেই সবুজ। চোখ শীতল হয়ে আসে। ঝনঝন আওয়াজে ইনান তার হাতের দিকে যায়। জেফিল ইনানের হাতে কয়েকটা চুড়ি পরিয়ে দিয়েছে। চুড়িগুলো ক্লে দিয়ে বানানো। মোটা চুড়িতে সবুজ লতায় চারপাশে নীল রঙের ছোট ছোট প্রজাপতি উঠছে, আর চিকন চুড়িগুলোতে ইংরেজি কার্সিভ লেটারের বাটারফ্লাই লেখা। ইনানের চোখ ঝলমল করে উঠল খুশিতে। চমৎকার! আপনা আপনি বের হয়ে আসলো ইনানের মুখ থেকে। ইনানের শার্টের নিচের কয়েকটা বোতাম উল্টাপাল্টা করে লাগানো থাকায় ইনানের সরু পা দুটো আরও অনাবৃত হয়ে গেল। জেফিল নিজের সাথে যুদ্ধ করে ইনানের বোতামগুলো ঠিকভাবে লাগিয়ে দিতে দিতে বলল, যখন বানিয়েছিলাম তখন এগুলো দেখতে খুবই কুৎসিত লাগছিল। এখন তোমার হাতে প্রাণ পেয়েছে এরা। ইনান চোখে বিস্ময় খেলে বলল, এগুলো আপনার বানানো? জেফিল মাথা নাড়ায় হালকা। আমি তো ভুলেই গেছি আপনি যে স্কাল্পচার আর্টিস্ট। এগুলো বানানো তো আপনার বাঁ হাতের খেল। জেফিল হাসে। পাশে থাকা ছোট্ট কুশন নিয়ে ইনানের পা ঢেকে দেয়। মাথা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল ইনানের লোভাতুর পা দেখে। ইয়াররিংসগুলো আরও বেশি মানিয়েছে। ইনান এবার কানে হাত দিয়ে দেখে তার কানেও দুল পড়া। দুলগুলো দেখার জন্য জেফিলের কোল থেকে উঠে বারান্দায় কাচের সামনে দাঁড়ায়। দুটো প্রজাপতি সারিবদ্ধভাবে উঠছে, তাদের উপর নিচে মুক্তা পাথর। ইনান হাঁ করে তাকিয়েছিল। প্রজাপতি দুটো ক্লে দিয়ে বানানো। জেফিলের এত গুণ কেন থাকতে হবে? ইনানের শরীরে থাকা জেফিলের সাদা শার্ট ভেদ করে ইনানের ধনুকের মতো বাঁকানো দেহের খাঁজ বোঝা যাচ্ছিল। জেফিল শুষ্ক ঢোক গিলে চোখ ফেরানোর চেষ্টা করতেই তার চোখ দুটো ফের ইনানের মেদহীন উদরে এসে পড়ে। তারপর মাতোয়ারা চোখ চলে যায় পেটের উপরে, সুগঠিত উরুজে। জেফিল আর না পেরে উঠে ইনানের পেছনে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবায়। জেফিল ইনানের সংবেদনশীল অঙ্গগুলোয় নিজের অস্তিত্ব বোঝাতে প্রগাঢ় স্পর্শে ছুঁয়ে দেয়। তার ঘনিষ্ঠ ডাক উপেক্ষা করতে পারেনি ইনান।
তার শরীরে জেফিলের অবাধ্য হাতের গভীর বিচরণ ইনানের ভেতরের চিত্তকে অসাড় করে দিচ্ছে, অচল করে দিচ্ছে তার দেহের অস্থিমজ্জা। দাঁড়িয়ে থাকতে না পেরে জেফিলের বুকে সমস্ত ভার ছেড়ে দেয় সে। জেফিল যেন এই আশা দিয়েছিল। প্রগাঢ় বন্ধনে জড়িয়ে ইনানকে আলগোছে তুলে বারান্দার কোমল গদিতে ছুঁড়ে মারে। বারান্দায় সাদা নেটের পর্দা নামিয়ে জেফিল চলে আসে তার প্রাণপিয়ার দেহে ওঠা অশান্ত অবাধ্য তোলপাড় করা ঝড়কে থামাতে। কি চাই? রুক্ষ কণ্ঠে বলে ওঠে রুহি। ফোনের ওপাশে পলক চোখ বুজে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে, তোমার ভাইকে দাও। কি দরকার? একই টোনে বলল রুহি। তার রক্ত টকবক করছে। ব্রেকআপের পর নিজের প্রাক্তনের সাথে প্রথমবার কথা হলে মেয়েদের স্বর কঠিন নয়তো কোমল থাকে, কিন্তু এই মেয়ের কঠিনের থেকেও এক ধাপ উপরে। রিলেশন থাকতে যেমন কর্কশ গলা ছিল তার একটু বদলায়নি এখনো। পলক বিরক্তির শব্দ উচ্চারণ করল। ইম্পর্ট্যান্ট কথা আছে, দাও আগে। যা বলার আমাকে বলো। পলক নিজেকে চেঁচিয়ে ওঠা থেকে থামালো, থেমে থেমে বলল, ইনানের ফ্রেন্ড হিসেবে ওর থেকে একটা খবর নেবার আছে। রুহি ভ্রু কুঁচকায়। ইনানের ফ্রেন্ড হিসেবে কি খবর নেবে? অধৈর্য হয়ে পলক হাতে থাকা বোতলটা আছড়ে মারল। কিছুর আওয়াজ শুনে রুহি বুঝল পলক রেগে আছে, কিন্তু রুহি থোড়াই না কেয়ার করে। এখন আর সে পলকের প্রেমিকা নেই যে তার রাগের ধার ধারবে। পলক চুলে হাত বুলাতে বুলাতে নিজেকে স্থির রেখে বলল, ইনানের খোঁজ নেওয়ার জন্যই শরৎকে চাইছি। চোখ উল্টায় রুহি। অপর প্রান্তে থাকা পলক রুহির অভিব্যক্তি বোঝেনি। ইনানের খোঁজ শরৎ কিভাবে জানবে? আমার ভাই নিজেই ঠিকমতো উঠে বসতে পারছে না, আবার সে রাখবে ইনানের খোঁজ? শরতের কাছে ইনানের অন্যান্য ফ্রেন্ডদের নাম্বার নিশ্চয়ই থাকবে, তাদের নাম্বার দিতে বলো। পলকের আদেশ শুনে রুহি দাঁত কটমট করে বলল, পারবো না। ইনান কি কোথাও হারিয়ে গেছে নাকি যে ওর খোঁজ জানা লাগবে? নিজের দরকার হলে নিজেই খুঁজে নাও। এই বলেই মুখের উপর ফোন কেটে দিল রুহি। পলকের সাথে কথা বলে তার আজকের শুটিংয়ের মুডটাই নষ্ট হয়ে গেছে। ইনান প্ল্যান করেছে সে মাটির কাজ শিখবে। সিরামিকের প্লেট, কাপ, ফুলদানি, মগ ইত্যাদি বানিয়ে বিক্রি করবে। শহরে ইনানের নামে একটা শপ দেবে, যেখানে এসবের পাশাপাশি জুয়েলারির দোকানও দেবে। জেফিল যেভাবে সুন্দর করে ক্লে দিয়ে তাকে জুয়েলারি বানিয়ে দিয়েছে, সেভাবেই সে বানিয়ে বিক্রি করবে অনলাইনে ও অফলাইনে। এই ব্যবসার আইডিয়া তার মাথায় এসেছিল যখন দেখেছে জেফিলের বাড়ির অধিকাংশ আসবাবপত্র তার নিজের হাতে বানানো। এমনকি তারা এতদিন যে কাপে, মগে, প্লেটে করে খেত, ওগুলো জেফিল বানিয়েছে। রুমের প্রতিটা কোনায় কোনায় জেফিলের হাতে তৈরি বড় বড় ফুলদানি। রুমের দেয়াল জুড়ে স্কাল্পচার, আর্ট, পেন্টিং। জেফিলের ঘরের দেয়াল আর আসবাবপত্র ছাড়া যা যা আছে সবই জেফিলের হাতে তৈরি। এসব দেখে ইনান উৎসাহিত হয়ে চিন্তা করে সেও জেফিলের থেকে এসব শিখবে। জেফিলকে এই ব্যবসার আইডিয়াটা বলা মাত্রই সে নাকচ করেছে। এসব ছোটোখাটো ব্যবসা কেন করতে হবে তোমাকে? তুমি বরং সময় নিয়ে আমার মতো আর্ট ভাস্কর্যগুলো বানানো শেখো। দুজনে একই প্রফেশনে থাকলে দুজনেরই সুবিধা হবে। কিন্তু না, ইনান জেফিলের মতো বড় বড় কাজে হাত দিতে চায় না। জেফিলের মতো কাজ আয়ত্তে করা তার পক্ষে সম্ভব না। করতে পারলেও এসব নিজ আয়ত্তে আনতে কয়েক বছর চলে যাবে। ইনান এসব করবে না। তার চেয়ে ভালো হবে ছোটোখাটো জিনিসপত্র বানাবে আর বিক্রি করবে। ইনান জেফিলের কাছে বায়না ধরল তাকেও মাটির কাজ শিখিয়ে দিতে। জেফিলও শর্ত দিল সে শিখাতে পারবে, তবে এসব দোকান দিয়ে ব্যবসার চিন্তা বাদ দিতে হবে তাকে। ইনান রাজি হলো। আগে কাজ শিখুক, তারপর ব্যবসা। ইনান জেফিলের আর্ট রুমে টুলের উপর বসে ঘুরে ঘুরে রুমটাকে দেখছে। দিনের আলোয় এই রুমটাকে কোনো ভিনটেজ অ্যাস্থেটিক রুমের চেয়ে কম লাগছে না। দেয়ালে দেয়ালে পেন্টিং টানানো, গ্রিক পুরাণের ফিনিক্স পাখির 4 ফুটের একটা আর্ট দেয়ালের অর্ধেক জুড়ে।
রুমের কোনা একটা ড্রাগনের ভাস্কর্য, লম্বা একটা বুকশেলফ জুড়ে কতগুলো বই। ইনান বইগুলো নেড়েচেড়ে দেখল, সব আর্ট ও ভাস্কর্যের মোটা মোটা বই। বোঝা গেল জেফিল তার পেন্টিংয়ের পেছনে কত শ্রম ঢেলেছে। ইনান এসব কিছুতে আয়ত্তে আনতে পারবে না, তার ওই সাহস নেই। রুমের আরেক দেয়ালে ভিনসেন্ট ভ্যান গনের বিখ্যাত স্টারি নাইটের আর্ট করা। ইনান যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে, জেফিলের প্রশংসা না করে পারছে না। রুমের মাঝের আর্ট টেবিলে একটা স্কাল্পচার আর্ট সযত্নে সাজানো, যেখানে একটা ভিনটেজ ক্যানভাসের নারী মূর্তির 3D আর্ট। দেখে মনে হয় ক্যানভাস হতে নারীটা বেরিয়ে আসার চেষ্টা করছে। এই আর্টটা মূলত জেফিলের রাশিয়ার এক্সিবিশনের জন্য। ইনান বিমোহিত হয়ে চেয়ে রইল। জেফিল ইনানকে গত 20 মিনিট ধরে পর্যবেক্ষণ করছে। স্লিভলেস টপ আর ব্যাগি জিন্স পরনের ইনানকে প্রেমাচ্ছন্ন চাহনিতে একাগ্রতার সাথে দেখছে। ইনান রুমের চিত্রশিল্পগুলো দেখার সময় তার ঠোঁট দিয়ে কিছু বিড়বিড় করছিল, যা দেখে জেফিলের ইচ্ছে করছে এক্ষুনি ইনানকে টেনে তার ওষ্ঠাধরকে শাস্তি দিয়ে শাসন করতে। কেন জেফিলকে এত টানছে? ইনান অবশেষে আসলো জেফিলের নির্ধারিত জায়গায়, যেখানে বসেই জেফিল ছবি আঁকে। রুমের সেই কোণার দেয়ালটায় সাদা কাপড় দিয়ে ঢাকা। কৌতূহল জাগলো ইনানের। জেফিলের অনুমতি না নিয়ে কাপড়টা সরিয়ে দিল। যা দেখল তাতে ইনানের চক্ষু ছানা বড়া। ইনানের পোর্ট্রেট আঁকা কতগুলো ক্যানভাস দেয়ালে ঝোলানো। কোনোটাতে সে হাসছে, কোনোটাতে পুকুরে ডুব দিয়ে উঠছে, আবার ফুলের মাঝে শুয়ে আছে। এরকম নানা ধরনের নান্দনিক চোখ জুড়ানো ছবি আঁকা। এই ছবিগুলো জেফিলের টেবিলের সামনেই, অর্থাৎ জেফিল যখন আর্ট করতে বসে তার চোখ উপরে তুললেই ইনানের এসব ছবি দেখতে পাওয়া যায়। সারপ্রাইজ কেমন লাগলো? ইনান মুগ্ধতায় এতটাই ডুবে গেছে যে কোনো কথাই বলতে পারল না। তার কান্না চলে এলো প্রায়। প্রতিটা চিত্র নিখুঁত, যেন কেউ ক্যামেরায় ছবি তুলেছে। জেফিল কতটা ভালোবেসে এই ছবিগুলো এঁকেছে, কতটা সময় নিয়ে ইনানকে এঁকেছে। ইনানের এমন নিষ্পাপ বিমোহিত চাহনি আর বেশিক্ষণ দেখতে থাকলে জেফিল আবার কন্ট্রোল হারিয়ে ফেলবে। তাই ইনানকে নিজের দিকে ফেরালো। দেখা শেষ হলে আমরা শুরু করি। জেফিল ইনানকে পাশে নিয়ে বসলো। ইনানের সামনে পটারি হুইল রেখে 2 হাতে ইনানের হাত ধরে মাটি বসিয়ে কাজ শুরু করলো। প্রায় 4 ঘন্টা শেষে ইনান মাটি ঠিকভাবে দাঁড় করানো ছাড়া আর কিছুই শিখতে পারল না। এতে জেফিল ইনানকে হতাশ না হতে বলল। প্রথম প্রথম এমন হবেই, ভুল হতে হতেই একসময় শিখে যাবে। যেহেতু এসব কাজ প্রতিদিন চর্চায় থাকতে হয় আর জেফিলেরও সময় থাকবে না হাতে, তাই ইনান নিজ থেকেই বলল জেফিল যে আর্ট অ্যান্ড স্কাল্পচার ইনস্টিটিউশনে ইনস্ট্রাক্টর হিসেবে আছে, সেখানে ইনানকে ভর্তি করিয়ে দিতে। জেফিল প্রথমে চুপ করে রইল, মাথায় বিভিন্ন জিনিস ঘুরপাক খেতে লাগলো। তার ইচ্ছে নেই ইনানকে তার একাডেমিতে ভর্তি করানোর। জেফিল সেখানে হাই ক্লাসের টিচার, অর্থাৎ যেসব স্টুডেন্টরা আর্ট আর নর্মাল ভাস্কর্য বানানো ছাড়াও প্রো লেভেলে আছে, তাদের ইনস্ট্রাকশন দেয় জেফিল। অন্যান্য টিচার যারা প্রাইমারি লেভেলে আছে তারা নিউ স্টুডেন্টদের শেখায়। ইনানকেও সেসব টিচারদের কাছেই শিখতে হবে। অর্থাৎ একই প্রতিষ্ঠানে ইনান জেফিলের কাছে থেকেও দূরে থাকবে। ব্যাপারটা মেনে নিতে পারছে না জেফিল, কিন্তু ইনান এত জোরাজুরি শুরু করলো। না খেয়ে ঘুমানো জেফিলের কাছে না আসার থ্রেট দেওয়া শুরু করলে বাধ্য হয়ে জেফিল পরের দিন বিকেলে ইনানকে নিয়ে যায় তার একাডেমিতে। একাডেমিটা বিশাল, নর্মাল কলেজের থেকেও বড় এবং গোলক ধাঁধানো। ইনানের আগে কখনো এখানে আসেনি। এই একাডেমিটাও শহরের শেষ মাথায়। আশেপাশে জঙ্গল, ভবনের ভেতরেও বড় বড় গাছপালা। 3 তলায় জেফিলের অফিস। সেখানে গিয়ে ইনানকে অ্যাডমিট করিয়ে দিল সে। ইনান কি খুশি! লেখাপড়া ছাড়াও হাতে কলমে এবার কিছু শিখবে, যেটা সত্যিই তার কাজে লাগবে। জেফিল ইনানকে রুমে বসিয়ে চলে যায় ক্লাসে।
ইনানকে কড়া করে বলে দিয়েছে আগামী ৪৫ মিনিটে রুম থেকে কোথাও না বেরোতে। ইনানের সামনে কতগুলো বই আর খাবার রেখে গেছে যাতে ইনানের সময় কাটে। ইনানের ভালো লাগছিল না এতক্ষণ ধরে বসে থাকতে, তাই জেফিলের বারণ সত্ত্বেও সে চলে যায় ভবন ঘুরতে। এই একাডেমিতে বাতাস প্রচুর থাকলেও উপরে গাছপালার জন্য আলো নিতান্তই কম। একটা গাছ বিল্ডিংয়ের ভেতর দিয়ে উপরে উঠে গেছে, যেটা কাটা হয়নি। ইনান এসব মানুষের বিচক্ষণতা দেখে সন্তুষ্ট হয়। ছোট ছোট গাছগুলো কি যত্নে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। যেখানেই গাছ থাকুক না কেন কেটে সেটার চারপাশে বসার জায়গা করে দেওয়া হয়েছে। সেই বসার জায়গায় কেউ কেউ আঁকছে, কেউ মাটি দিয়ে কাজ করছে। ইনান প্রসন্ন চোখে পুরো ভবন ঘুরল। ইনান যখন বিভিন্ন ভবনের পাশ দিয়ে হাঁটছিল তখন একটা ভবনের সামনে এসে থামল। কতগুলো বড় বড় ছেলেমেয়ে মিলে ৮ ফুটের মূর্তি বানাচ্ছে। মূর্তিতে কোনো এক গ্রিক দেবতা, যার পিঠের দুই পাশ থেকে পাখির মতো বড় বড় ডানা সগর্বে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ইনান সেদিকে এগোতেই কিছুর সাথে জোরে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সামনে থাকা ব্যক্তিটিও ইনানের সাথেই ইনানের উপর পড়ে যায়। ভারী কিছু ইনানের শরীরের উপর পড়ায় ইনানের মুখ থেকে ছিটকে বেরিয়ে আসে চাপা চিৎকার, আই এম সো সরি মিস। ইনানের উপরে থাকা ব্যক্তিটি বলে ওঠে। ইনানের উপর থেকে উঠতে নিলে তার হাতে থাকা কাদামাটিতে পিছলে আবারও পড়ে যায় ইনানের উপর। ইনান এক চোখ খুলে দেখে তার একদম মুখের কাছে একজোড়া কালো মণির চোখ। অস্বস্তি নিয়ে ইনানের দিকেই চেয়ে আছে। ছেলেটা তাড়াতাড়ি উঠে ইনানের দিকে হাত বাড়ালো। হাত না ধরেই ইনান উঠে বসে। এতে ছেলেটি অপমানিত হবে কিনা ভাবে না সে। তার এখন চিন্তা তার জামায়, গালে, গলায় লেগে থাকা কাদা নিয়ে। ছেলেটা হাত ধীরে ফিরিয়ে নেয়। সে এইমাত্র মাটির বস্তা কোলে নিয়ে আসছিল, আর এই সময়ে সামনে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে সবগুলো মাটি তাদের উপর পড়ে যায়। ইনান উঠে নিজের দিকে তাকাতেই চোখে জল জমে যায়। দেখে মনে হচ্ছে সে কাদায় গোসল করে এসেছে। এই অবস্থায় এভাবে থাকা কতটা লজ্জার। আমি সত্যি দুঃখিত মিস, খেয়াল করিনি আপনি যে সামনে। ইনান ছেলেটার দিকে তাকায়। ছেলেটার শার্ট প্যান্ট মাটিতে ভরে গেছে। সেটা নিয়ে সে চিন্তা না করে বরং ইনানকে সরি বলছে। ইনান তো কারো সামনে কাঁদতে পারবে না, তাই হাসার চেষ্টা করে বলল, আমিও দুঃখিত, আমি রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম। ছেলেটি মাথা নাড়িয়ে মাটি তুলতে লাগে বস্তাতে। ইনান ফিরে যেতে পা বাড়াতেই থমকে পড়ে। সে কোথা থেকে এসেছে ঠাউর করতে পারল না। সবগুলো রাস্তা আর ভবনগুলো একই রকম। সে পাশে থাকা ছেলেটির দিকে তাকায়। এক্সকিউজ মি। ছেলেটি মাথা তুলে চায়। তার উজ্জ্বল চেহারার অর্ধেক ঢেকে গেছে মাটিতে। কপালে পড়ে থাকা কালো সিল্কি চুলগুলোতে মাটি লেগে মিশে আছে। ইনান ছেলেটির বয়স আন্দাজ করার চেষ্টা করে। দেখে মনে হয় জেফিলের সমানই হবে, তাই বলল, ভাইয়া, হেড অফিসটা কোন ভবনে? ছেলেটা মাথা উপরে তুলে বলল, নিউ স্টুডেন্ট। ইনান মাথা নাড়ায়। কোন গ্রেড? ইনান অপ্রস্তুত হয়। ছেলেটা কিসের গ্রেড বলছে বুঝতে পারছে না, তাই মিনমিন করে বলে, আমি আজকে নতুন ভর্তি হয়েছি, মাটির কাজ শেখার জন্য। ছেলেটা বুঝে যায়। সে মাটির বস্তা রেখে উঠে দাঁড়ায়। চলুন দিয়ে আসি। না না, আপনি শুধু বলুন কোথায় হেড অফিস, আমি যেতে পারবো। ছেলেটা ইনানকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, এর আগে কখনো এখানে এসেছেন? ইনান দুই দিকে মাথা নাড়ায়। তাহলে আপনি অফিসও খুঁজে পাবেন না। আমি গত 1 বছর এখানে পড়েও সবগুলো অফিস ঠিকমতো চিনে উঠতে পারিনি। আর আপনি তো নিউ, আপনাকে এখন হাত ধরে ধরে শিখালেও আপনি কোনো ক্লাসই চিনবেন না। ছেলেটির কণ্ঠে ইনানের প্রতি মশকরার আভাস পায় ইনান, তাই সে রেগেও যায় সহসা। আপনি বললে বলবেন, না বললে নেই। এত কথা বলতে কে বলেছে? ওকে, বললাম না। শ্রাগ করে নিজের কাজে মন দেয় ছেলেটি। এতক্ষণ ধরে ভাস্কর্য বানানো ছেলে মেয়েদের থেকে ইনান সাহায্য চেয়ে নেবে ভাবে,
কিন্তু একই, কারোর টিকিটাও দেখা যাচ্ছে না। ইনান আশেপাশে তাকিয়ে অন্য কোনো মানুষকেও দেখতে পেল না। এদিকে জেএফিল এসে যদি দেখে সে নেই, তখন আবার বকাঝকা শুরু করবে। বাধ্য হয়ে ইনান ছেলেটির কাছে হেল্প চায়। আচ্ছা আসুন, আমাকে নিয়ে যান অফিসে। ইনান ভেবেছে ছেলেটি হয়তো আরও ঠাট্টা করবে ইনানকে নিয়ে, অথবা কিছু বলবে, কিন্তু তা না করে ছেলেটি কাজ ফেলে আগে আগে এগিয়ে চলে। ইনানও পিছু পিছু যায়। যাওয়ার পথে একটা কথা বলল না ছেলেটি কিংবা ইনান। এই পর্যন্ত যতগুলো ক্লাসের সামনে দিয়ে গিয়েছে, সব স্টুডেন্টরা অবাক চোখে তাদের দিকে ঘুরে ঘুরে দেখছে, যেন তারা এলিয়েন। ওয়াশরুমটা কোন দিকে? ইতস্তত বোধ করে বলল ইনান। ছেলেটি কোনো কথা না বলে লেডিস ওয়াশরুমে নিয়ে যায় তাকে। চুল, গলা আর গাল থেকে মাটি সরালো, জামা ঠিকমতো পরিষ্কার করতে পারেনি সে। ওয়াশরুম থেকে বেরোলে ছেলেটি হঠাৎ তার সামনে হাত বাড়িয়ে ধরে। দেখল রুমাল তার হাতে। সংকোচ নিয়ে ইনান রুমালটা নিয়ে পানি মুছে নেয়। থ্যাঙ্কস, ওয়েলকাম। ইনানের দিকে না ফিরেই বলল সে। হেড অফিস থেকে একটু দূরেই ছেলেটি থামে। হাত দিয়ে ইশারা দিয়ে বলল, ওই যে অফিস, এইটুকু আর হাত ধরে এগিয়ে দেওয়া লাগবে না নিশ্চয়ই। ইনান আর চোখে যায়। ছেলেটি হাসছে, সাথে তার চোখও হাসছে। ইনান ভেংচি কেটে কিছু না বলেই অফিসের সামনে এগিয়ে যায়। ধন্যবাদ, পেছন থেকে বলে ওঠে ছেলেটি। ইনান পিছু তাকায়, চোখে তার প্রশ্ন। কি? ধন্যবাদ কোথায়? ধন্যবাদ। ছেলেটি কুর্নিশ করার ভঙ্গিতে মাথা নোয়ায়, হেসে বলল, স্বাগতম। এই বলে সে চলে যায়। ছেলেটিকে ইনানের ভালো না লাগলো যে ব্যাপারটি ইনানের না চাইতেও ভালো লাগলো, তা হলো ছেলেটির হাসি। হাসলে চোখ হাসে এবং ডান গালে টোল পড়ে। ইনান যেই না ফিরবে অমনি কেউ শক্ত করে জড়িয়ে ধরল ইনানকে। ইনান অনুভব করছে তাকে জড়িয়ে ধরা মানুষটির বুকের হৃদস্পন্দনের অস্বাভাবিক দ্রুত গতি। ইনান কিছু বলবে তার আগে জেফিল ইনানের গালে, চোখে, ঠোঁটে, মুখে চুমু দিয়ে আবারও জড়িয়ে ধরে। অস্থির চিত্তে বলে, কোথায় ছিলে? তোমাকে বলেছি না রুমে বসে থাকতে? বের হতে বারণ করেছিলাম না? তাও কেন আমার কথা শুনলে না? এত অবাধ্য কেন তুমি? জেফিল একাধারে বলে যেতেই লাগলো। ইনান জেফিলকে নিজের থেকে ছাড়িয়ে বলল, ভালো লাগছিল না তাই হাঁটতে বের হয়েছিলাম। এমন করছেন যেন আমি হারিয়ে গেছি। জেফিল ইনানের মুখ দুই হাতে ধরল শক্ত করে। কর্ধ এবং কষ্ট মিশ্রিত গলায় বলল, আমার ভয় হয় তুমি যদি আমার থেকে হারিয়ে যাও। যদি হারিয়ে যেতে চাও, ইচ্ছে করে তোমাকে বেঁধে রাখি, যাতে আমার থেকে দূরে যেতে না পারো। আজকে ক্লাসে প্রথম দিন ইনানের। ইনান এতই এক্সাইটেড যে আজকে ইম্পর্ট্যান্ট ক্লাস থাকা সত্ত্বেও ভার্সিটি যায়নি। আয়নায় দাঁড়িয়ে নিজেকে হালকা সাজিয়ে নিল সে। অফ শোল্ডার ফ্লোরাল টপ আর স্কিনি ডেনিম প্যান্ট পরেছে সে। চুল আশ্রে পিঠে ছেড়ে দিল। মোবাইল পকেটে পুরে রুম থেকে বেরিয়ে দেখল জেফিল হাতে ঘড়ি ঠিক করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চলুন, লেটস গো। ইনান প্রায় লাফালাফি শুরু করে দিয়েছে। জেফিল ইনানকে দেখে এক মুহূর্ত থমকায়। স্থির হয়ে ইনানকে পা থেকে মাথা অবধি দেখে। শীতল গলায় বলে, কি পরেছ এসব? ইনান নিজের দিকে তাকায়। নিজের ড্রেসিংয়ে কোনো অস্বাভাবিকতা দেখতে না পেয়ে বলল, দেখেন না জামা পরেছি। জেহফিল ইনানের কাছে এসে ইনানের কাঁধ থেকে নেমে যাওয়া জামার হাতা টেনে উপরে গলায় উঠিয়ে দেয়, যার ফলে টপ উপরে উঠে পেট দৃশ্যমান হয়। কি করছেন আপনি আবার? বিরক্ত গলায় শুধায় ইনান। কি জামা পরেছ এটা? গলায় উঠালে পেট দেখা যাচ্ছে কেন? চোখ উল্টায় ইনান। কারণ এটা গলায় উঠানোর জামা না, অফ শোল্ডার এটা। চেঞ্জ করে আসো। জেফিলের থেকে আদেশ আসে। কি? ইনান চোখ গোল গোল করে তাকায়। আপনি জানেন কত সময় ওয়েস্ট করেছি জামা চুজ করতে? আই ডোন্ট কেয়ার। এক্ষুনি জামা চেঞ্জ করে ফুল স্লিভের জামা পরে আসবে।
গলা যাতে না দেখা যায়। জেফিল শক্ত গলায় বলল। ইনান মুখ গোজ করে দাঁড়িয়ে রইল। গত ১.৫ ঘন্টা লাগিয়ে জামা প্যান্ট চুজ করে মেকআপ করেছে সে। আর জেফিল কিনা। যাচ্ছ না কেন? কিছুটা ধমকে সুরে বলল জেফিল। কি সমস্যা পড়লে? রাস্তায় হাজারো মেয়ে পড়ে, আমি পড়লে কি প্রবলেম? এগুলো কেন? এর চেয়েও ছোট ছোট জামা তুমি পরতে পারো, তবে তা ঘরে একমাত্র আমার সামনে। বাহিরে এগুলো পরে বের হওয়ার পারমিশন নেই তোমার। জেফিলের কণ্ঠে হুমকির আভাস পেল ইনান। গোমরা মুখে রুমে যেতে নিলে জেফিল আবার ডাক দেয়। ইনান পেছন ফিরে খেকিয়ে ওঠে। আবার কি? জেফিল এগিয়ে আসে। ইনানের গাল এক হাতে হঠাৎ চেপে ধরে। ব্যথা না পাওয়ার মতো করেই ধরে। তবে জেফিলের কাষ্ঠ আঙুল ইনানের গালে বসতেই সে ব্যথাতুর আওয়াজ করে। জেফিল ইনানের গালে চিমটি কাটে জোরে। ঝাড়ি মেরে কথা বলবে না আমার সাথে। ইনান অসহায় চোখে তাকায়। কি হয়েছে আপনার বলুন তো? মেজাজ এত তুঙ্গে কেন? জেফিল ইনানের গাল ছেড়ে দেয়। তার কঠিন মুখ নরম হয়। ইনানের চিমটি কাটা গালে হাত বুলিয়ে আদর করে বলে, তুমি সব খোলামেলা ড্রেস পরলে মাথা ঠিক রাখতে পারি না। রাস্তাঘাটে কেউ তোমাকে এসব পোশাকে দেখলে আমার কতটা খারাপ লাগবে বুঝতে পারছো? ইনানের কিছু বলার থাকলো না আর। হতাশ হয়ে বলল, আচ্ছা যাচ্ছি। আর প্যান্টটাও চেঞ্জ করে আসবে। আবার প্যান্ট কি দোষ করেছে? এত টাইট কেন প্যান্ট? সব বোঝা যাচ্ছে। বাধ্য হয়ে ইনানকে তার পছন্দের জামা কাপড় খুলে জেফিলের পছন্দ করা ফুল নেক আর ফুল হাতার শার্ট, সাথে হোয়াইট লেগ জিন্স পরতে হলো। আয়নায় নিজেকে দেখে ইনানের মাথা ঘুরে গেল। কেমন আন্টি আন্টি দেখাচ্ছে তাকে। জেফিলকে কিছু বলবে তার আগে জেফিল এত ভয়ানক দৃষ্টিতে তাকালো যেন ইনান ভয়ে কিছু উচ্চারণ করতে পারল না। গাড়িতে ইনান মুখ ভার করে বসে রইল। একটা কথাও বলল না জেফিলের সাথে। জেফিল যত কথাই বলে হুহা করে উত্তর দিয়ে দেয়। তার চোখের দিকে তাকানোর প্রয়োজন বোধ করল না পর্যন্ত। জেফিল চোয়াল শক্ত রেখে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে। ইনানের অবহেলা তার সহ্য হয় না একদম, কিন্তু ইনানের উপর রাগ ছাড়তেও পারবে না। যদি জেফিলের অগ্নিমূর্তি দেখে ইনান ভয় পেয়ে যায়। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল সে। গলার স্বর যতটা নরম করা যায় ততটা করে বলল, একটু এদিকে আসো তো সোনা। ইনান গাড়ি থেকে বের হতে নিচ্ছিল। যেহেতু একাডেমিতে এসে গেছে, জেফিলের কথা শুনে ইনান চেঁচিয়ে উঠতে নিতেই তখনকার হুমকির কথা মনে পড়ে। তাই নর্মাল সুরে বলল, কেন? আসুই না আগে। ইনান এগিয়ে গেল জেফিলের নিকট। এবার চশমাটা খোলো। কেন? আগে খোলো। ইনান জেফিলের চিকন ফ্রেমের চশমা খুলতে না খুলতেই জেফিল ইনানের ঠোঁটে আচানক চুমু দিয়ে বসল। ইনান চকিতে নিজেকে ছাড়াতে চাইলে জেফিল না ছেড়ে ইনানের হাত ধরে আরও কাছে নিয়ে আসে সুবিধার জন্য। ছাড়ল অনেকক্ষণ পর। ইনান হাঁপাচ্ছে। তার কপালে কপাল ঠেকিয়ে জেফিল মৃদুস্বরে বলল, চশমা খুললে চুমু খেতে সুবিধা হয়। এই বলে ইনানের নাকের ডগায় চুমু বসিয়ে দিল আরেকটা। ইনানের একটু আগের রাগ বিলীন হয়ে লজ্জায় ঘিরে ধরে আরক্ত হয় গাল। ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। লাজুক হেসে বলল ইনান। আগে বলো আমার উপর রেগে আছো? ইনান দুই পাশে মাথা নাড়াতে গিয়েও নাড়ায় না, উপর নিচ নাড়িয়ে হুম বলে। তাহলে তো রাগ না ভাঙা অবধি আরও চুমু খেতে হবে। আবেশিত গলায় বলে জেফিল ইনানের ঠোঁটের কাছে এগিয়ে। ইনান তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বলল, আমি রেগে নেই একদম। এবার ছাড়ুন তো। সত্যিই রেগে নেই? ইনানের রাঙা গালের দিকে চেয়ে বলল জেফিল, না। তাহলে চুমু দিয়ে বোঝাও যে তুমি রেগে নেই। ইনান জেফিলের বুকে ধাক্কা মেরে বলল, সব দিক দিয়েই তো দেখি নিজের সুবিধা বোঝেন, অসভ্য লোক। এই বলে ইনান গাড়ি থেকে বেরিয়ে গেল জেফিল ধরার আগে। গাড়ি থেকে বেরিয়ে জেফিল চোখের ইশারায় বলল, বাসায় চলো। চুমুর শোধ সুদে আসলে তুলব। চোখ পাকায় ইনান। লোকটার লজ্জা শরম কিচ্ছু নেই।
ইনান তার ক্লাসে ঢুকে অবাক হয় অনেক। সে ভেবেছিল তার ক্লাসমেটটা হয়তো তার সমান অথবা কয়েক বছরের বড় হবে, কিন্তু এখানে তো দেখি বিভিন্ন বয়সের মানুষ, প্রায় আন্টি আঙ্কেল বলা যাবে এই টাইপের মানুষ সব। ইনানের বয়সী কেউই নেই। ক্লাসের মধ্যে যাকে কম বয়সী লেগেছে সেই লোকটার বয়স কমপক্ষে 28-29 হবে। তার মানে এই ক্লাসে ইনানই সবার ছোট। অস্বস্তি লাগলো প্রথমে। রুমটা বিশাল, তবে কাজ শেখার লোক মাত্র 20-25 জন। প্রায় অনেকগুলো মাঝারি সাইজের টেবিল সবার সামনে, আর সবগুলো টেবিল একজনের জন্য বরাদ্দ, তাদের সামনে কাজ করার সরঞ্জাম। ইনান গিয়ে বসলো একদম শেষে বেঞ্চে, জানালার পাশে। সাধারণত স্কুল কলেজে যেমন হাউকাউ থাকে এখানে তার ছিটে ফোঁটাও নেই। যেমন শান্ত নিরিবিলি পরিবেশে একাডেমি স্থাপিত, তেমনই শান্ত সব ভবন। গাছের ছায়ায় ঢেকে আছে বাহিরের মাঠ। ইনানের ক্লাসে দুইজন মেন্টর, একজন মহিলা আর একজন পুরুষ। মহিলা যিনি তাকে ঠিক মহিলা বলা যায় না, তিনি 28-29 বছরের মেয়ে, আর একজন 50 পুরুষ। ইনানের পাশের সারিতে 28 বছরের ছেলেটা। ইনান তাকে বলল, আপনি কি নতুন? ছেলেটা মাথা নাড়ায়, এটা আমার 3য় ক্লাস। আচ্ছা। ইনান ক্লাস মনোযোগ দিয়েই করল। মেয়ে মেন্টর যখন ইনানের কাছে এসে ইনানকে দেখিয়ে দিচ্ছিল, তখন ইনানের ওনাকে দেখে মনে হলো পরিচিত কেউ। তারপর মাথায় আসলো ইনি টয়ার বড় বোন তোয়া। টয়ার মোবাইলে ছবি দেখেছিল, এজন্যই তো চেনা চেনা লাগছিল। তবে তোয়ার সাথে পরিচয় হওয়া গেল না ইনানের। তোয়া প্রচণ্ড ব্যস্ত, একজনকে রেখে আরেকজনের কাছে যাওয়ার সাথে ইনানুর সুযোগ পেল না নিজেকে টয়ার বান্ধবী হিসেবে পরিচয় দেওয়ার। তবে মনে প্রশান্তি খেলে গেল পরিচিত কেউ একজন তার ক্লাস নেয় বলে। ইনান তখন পটারি হুইলে মাটি ঘোরানো শিখছিল, আর তোয়া ইনানের পেছনে দাঁড়িয়ে ইনানের হাত ধরে ধরে মাটি বসানো শেখাচ্ছিল। সেই সময় ক্লাসে প্রবেশ করলো জেফিল। জেফিলের দৈবাৎ আগমনে ক্লাসের প্রত্যেকের চোখ তার উপরে গিয়ে পড়ে। ইনান আর তোয়াও জেফিলের দিকে যায়। জেফিলের অশান্ত নজর শান্ত হয় শেষ বেঞ্চে বসা ইনানকে দেখে। তবে অতর্কিতে চোখ মুখ শক্ত হয়ে যায় ইনানের হাতের উপর আরও দুটো হাত আর ইনানের শরীরের সাথে লেগে থাকা আরও একটি শরীর দেখে। তার চোখে ভর করে ক্রোধ, কপালে রগ ফুলে ওঠে সহসাই। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় শেষ মাথায়। ইনানের হাতের উপর থেকে তোয়ার হাত ঝটকা মেরে সরিয়ে দেওয়ার জন্য জেফিল হাত বাড়ানোর আগেই তোয়া হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। জেফিলের ক্রোধ কিছুটা কমলেও বুকে আগুনের স্ফুলিঙ্গের গর্জন একই মাত্রায়। আরে স্যার, আপনি? কোনো প্রয়োজন? তোয়া কণ্ঠ যথাসম্ভব সফট করল। ইনান বিস্মিত হলো অনেক। এতক্ষণ তোয়া ভ্রুকুচকে কড়া মেজাজে সবাইকে বুঝিয়ে দিচ্ছিল, আর এখন জেফিলকে দেখে কি নরম মাখনের মতো গলে গলে কথা বলছে। সুন্দর ছেলে দেখলে মিষ্টি কণ্ঠ চলে আসে। জেফিল তোয়ার কথায় পাত্তা দিল না। ইনানের দিকে তাকিয়ে এনায়েত তথা পুরুষ টিচারের উদ্দেশ্যে বলল, আজকের বেসিক ক্লাসের দায়িত্ব আমার। তা শুনে যারপনারাই অবাক হলো তোয়া এবং এনায়েত। জেফিল একজন হাই লেভেলের টিচার হয়ে প্রাইমারি লেভেলের ক্লাস নেবে, এটা আসলেই অবিশ্বাস্যকর কথা। স্যার, আপনার পারমিশন আছে? অবাক সুরে বলে তোয়া। পারমিশন কি আপনি দেবেন এখন? জেফিলের গম্ভীর গলা। জেফিলের জবাবে বিব্রত হয় তোয়া। ক্লাসের সবাই ম্যাচিওর, এমনকি বয়সে বড় বড় অনেকেই আছে। তাদের সামনে জেফিলের এমনভাবে কথা বলাটা ইনানের খারাপই লাগলো। মানুষের সাথে এভাবে কথা বলে। তবে তোয়া বিব্রত হলেও খুশি হলো। সে এনায়েতকে বলল, স্যার আপনি গিয়ে রেস্ট নিন, আমি আর জেফিল স্যার সামলে নেব। এনায়েত চলে গেলেন। জেফিল ইনানের পাশে বসে ইনানকে হাতে কলমে ধরিয়ে শেখাতে লাগলো। ইনান ফিসফিস করে বলল, আপনার তো বেসিক ক্লাস নেওয়ার প্রশ্নই আসে না, কি ব্যাপার বলুন তো? ইনান চোখ ছোট ছোট করে তাকায়। জেফিল ইনানের কাঁধ জড়িয়ে ধরতে চায়, ইনান কনুই দিয়ে সরিয়ে দেয়।
চোখে বলে পাবলিকে এসব জড়াজড়ি না করতে। জেফিল মাটিতে শেপ দেওয়ার উদ্দেশ্যে ইনানের হাতের উপর হাত রাখে। জেফিলের মুখশ্রী কেমন কঠিন। মুখ এমন বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? তুমি এত গাধি কেন বলো তো? জেফিল হঠাৎ বলে উঠল, তার চোখ কেমন রাগ রাগ ভাব। ইনান বোকা বোকা চোখে চেয়ে বলল, কি করলাম আমি আবার? আমি তোমাকে শিখাইনি কিভাবে মাটি বসাতে হয়? তাও কেন ওই মেয়েটার তোমাকে শিখিয়ে দেওয়া লাগলো? উনি টিচার, উনি শিখাবেন না? এখানে ভর্তি হয়েছি তো শেখার জন্য। আজীব লোক। জেহেফিল বিরক্ত হয়ে ইনানের হাত চেপে ধরল। এতে শেপ দেওয়া কাঁচা মাটির পট ভেঙে যায়। আরে কি করলেন এটা? ধুর, এত কষ্টে বানিয়েছি। ইনান মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ বের করে। জেফিল ইনানের পেছনে এসে ইনানের দুই হাত ধরে আবার মাটির শেপ দিতে থাকে। বললেন না কেন এখানে এসেছেন? ওই সুন্দরী ম্যাডামের জন্য নাকি? ইনানের ইঙ্গিত চট করে বুঝে যায় জেফিল। ইনানকে চোখ রাঙিয়ে বলে, বাজে কথা বলে মেজাজ আরও খারাপ করবে না। আপনার মেজাজ আগে থেকেই খারাপ নাকি? জেহেফিল ইনানের দিকে আরও ঘেঁষে আসে, যার কারণে জেফিলের বুক ইনানের পিঠে লেগে যায়। ইনান তাড়াতাড়ি আশেপাশে তাকিয়ে জেফিলকে জোর করে সরালো। কিছু বলবো না আর, সরি। জেফিল ইনানের পাশ থেকে এক পাও নড়ল না। অন্যান্যরা কে কি বানালো সেটা দেখার সময় নেই জেফিলের। সে ইনানের পাশে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। সে লক্ষ্য করল তোয়া আসছে, আর আসার পথে ইনানের পায়ের দিকে একবার তাকিয়েছে। স্বাভাবিকভাবেই চোখ পড়েছে, এর বেশি কিছু না। কিন্তু তোয়ার গুনে গুনে 5 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকাটা জেফিলের গায়ে লাগলো। সে ইনানের পায়ের দিকে তাকিয়ে দেখল ইনানের পায়ের জুতার ডিজাইনের ফাঁক গলে ইনানের ফর্সা পা পায়ের পাতা দেখা যাচ্ছে। জেফিল ভেবে নিল ইনানকে এখন থেকে সুপরা ছাড়া বের হতেই দেবে না। তোয়া ইনানের শাড়িতে এসে জেফিলকে এটা সেটা জিজ্ঞেস করছে। স্যার, আপনার প্রজেক্টের কি খবর? রাশিয়ার প্রজেক্টটা কমপ্লিট করেছেন? কবে যাচ্ছেন? ব্লা ব্লা। জেফিলের কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। সে নিজের রাগ লুকালো না, চেহারাতেই প্রকাশ করল। তোয়া তা লক্ষ্য করে স্মিত গলায় বলল, সরি স্যার, বেশি প্রশ্ন করে ফেলেছি। তারপর সে ইনানের আরেক পাশে দাঁড়ালো। ইনানের কাঁধে হাত রেখে বলল, বাহ, খুব সুন্দর হচ্ছে তো তোমার কাজ। জেফিল স্যারের আন্ডারে থাকলে একদিনে অনেক এগিয়ে যাবে যে কেউ। তুমি ভাগ্যবতী। শেষ কথাটা সে ফিসফিস করে বলল, ইনানের কানে গিয়েছে কথাটা। জেফিলের ঘাড় কাত করে ইনানের কাঁধে রাখা হাতের দিকে চেয়েছিল। তার হাত নিষ্পিস করছে। সামনের একজন লোক ডেকে উঠল তাদেরকে। জেফিল সাড়া দিল না। অগত্যা তোয়াকে যেতে হলো লোকটার কাছে। ইনান বিড়বিড় করে বলল, আসছে আমার জামাইরে লাইন মারতে। শয়তান, বুঝি না মনে হয় তার কথাবার্তা। জেলাস নাকি? জেফিল ঝুঁকে আসলো। ইনান ভেংচি কেটে বলল, জেলাস না হওয়ার কি আছে? আমার স্বামীর উপর কেউ নজর দেবে সেটা আমার সহ্য হবে? ক্ষমতা থাকলে কি করতে? ইনান মজা করে বলল, মেরে ফেলতাম মেবি। জেফিল কিছু একটা ভাবতে লাগলো। ইনানের ক্লাস শেষ। জেফিলের আরেকটা ক্লাস বাকি। ইনানকে আবারও কড়া করে বারণ করেছে এদিক সেদিক কোথাও না যেতে। জেফিলের বেশিক্ষণ লাগবে না। ইনান ভদ্র মেয়ের মতো জেফিলের কথা মানল। মানার কারণ হচ্ছে জেফিল এক টেবিল খাবার ইনানের সামনে দিয়ে গেছে। ইনানের খিদেও পেয়েছিল প্রচুর, তাই চুপচাপ বসে খেতে লাগলো। একটু পর সন্ধ্যা নেমে যাবে। ইনান থাই গ্লাসের বাইরে নজর দিয়ে খাচ্ছিল। তখন চোখে পড়ল একটা মাটির বড় পদ্ম ফুল, যেটা এখন মাত্র বানানো হয়েছে। আর পদ্ম ফুলের পাতার স্মুথনেসের কাজ করছে একটা ছেলে। তার মুখের এক পাশ দেখা যাচ্ছে। এটা তো কালকের সেই ছেলেটা। ইনান চট করেই চিনে ফেলল ছেলেটার এক গালে গভীর করে টোল পড়া দেখে। এই টোল এত সহজে ভোলেনি সে।
ইনান কখনই টোল পড়া কোনো সুদর্শন এখনো পর্যন্ত দেখেনি টিভি ছাড়া। তাই ওই ছেলেটার টোল সহজেই ভোলার না। আর একটা জিনিস ভুলবে না, সেটা হচ্ছে ছেলেটার হাসি। এতটা প্রাণবন্ত। বাহির থেকে হট্টগোলের আওয়াজ শোনা যাচ্ছে। ইনান ধ্যান ফিরিয়ে বাহিরে বের হলো। দেখল সব ভবনের মানুষেরা সব তলা থেকে নিচে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে নিচে তাকাতেই দেখল তোয়াকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থা প্রায় মরণাপন্ন। কপাল রক্তে রঞ্জিত, পরনের জামাটাও রক্তাক্ত। ইনান মুখে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। তোয়ার রক্তাক্ত অবস্থা সে দেখতে পারছে না। তোয়াকে ভয়ানক রকমের বীভৎস দেখাচ্ছে। মুখ হাঁ করে হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। রক্তাক্ত হাত পা কাঁপছে, যেন হরর মুভি থেকে বেরিয়ে আসা কোনো ভূত। ইনান পাশে থাকা অন্যান্য মানুষকে বলল কি হয়েছে। তারা বলল যে তোয়া ক্লাস করে আসছিল। যেখান থেকে আসছিল ওখানে সিঁড়িটা সবার শেষ মাথায়, তাই মানুষও কম আর অন্ধকার। ভাগ্যক্রমে একজন স্টুডেন্ট ওখান দিয়ে যেতে নিচ্ছিল, আর দেখে তোয়া সিঁড়িতে রক্তমাখা অবস্থায় পড়ে আছে। ধারণা করা হয় অন্ধকারে সিঁড়িতে পা পিছলে পড়ে গিয়েছেন। ইনান রুমে চলে আসে ভার হৃদয়ে। এসব দৃশ্য সে সহ্য করতে পারে না। জেফিলের অফিসে আসলে সে আওয়াজ পায় বাথরুমের ট্যাপে পানি পড়ার। জেফিল এসেছে তার মানে। ইনান দেখল বাথরুমের দরজাটা খোলা আর জেফিল বেসিনের সামনে। তোয়ার কথাটা বলার জন্য ইনান জেফিলের কাছে যায়। তবে তার বলা মাঝপথেই থেমে যায় যখন দেখল জেফিল একাধারে হাত ধুচ্ছে। হ্যান্ড ওয়াশ শেষ করে ফেলবে যেন হাত ধুতে ধুতে। জেফিলের চোখ মুখ কোর্ধান্বিত। হাতে কি হয়েছে? এতবার ধোয়া লাগে? ইনানের উপস্থিতি পেয়ে জেফিল ঝট করে তাকায়। জেফিলের চোখ অসম্ভব রকমের লাল দেখে ইনান ভয় পেয়ে গেল হঠাৎই। জানে না কেন, তবে কেমন ভয়ঙ্কর লাগলো ইনানের। তার পিঠ বেয়ে কেমন ভয়ে শিহরণ বয়ে গেল আচমকাই। জেফিল অদ্ভুত গলায় বলল, নোংরা জিনিস ছুঁয়েছি তো, তাই হাত ভালোভাবে ধুতে হচ্ছে। তোমাকে তো আর নোংরা হাতে স্পর্শ করতে পারি না আমি বাটারফ্লাই। বলেই হাসল জেফিল, যেই হাসি তার চোখ ছুঁতে পারেনি। বারান্দার কাউচে হাঁটুর উপর মাথা রেখে বসে আছে ইনান। এখন গোধূলি। বিকেল থেকে একই পোজে ইনানকে রোবটের মতো বসে থাকতে হয়েছে জেফিলের কারণে। 3 হাত দূরত্বে জেফিল রং তুলি হাতে বসে ইনানের ছবি আঁকছে। ইনানের কাছে মনে হয় জেফিল ছবি আঁকা কম, ইনানকে দেখছে বেশি। সেকেন্ডে সেকেন্ডে জেফিল ইনানকে তীব্র চাহনিতে পরখ করছে। তার দৃষ্টি ঘোরাফেরা করছে ইনানের শরীরের ভাঁজে ভাঁজে। লজ্জা অস্বস্তি দুটোর সংমিশ্রণে ইনান কুঁকড়ে যাচ্ছে। শেষে না পেরে বিরক্ত নিয়ে বলল, আর কতক্ষণ লাগবে? জেফিল জবাব দেয় না। ইনানের কলার বোনের খাদে জেফিল পলকহীন চেয়ে আছে। ইনান খেয়াল করে জেফিলের হাতে থাকা তুলি ক্যানভাস থেকে দূরে স্থির হয়ে আছে। অধৈর্য হয়ে ইনান কাউচ ছেড়ে উঠে যায়। জেফিলের মনোযোগে ব্যাঘাত ঘটায় তার ভ্রু বেঁকে যায়। মুখে হালকা রাগের আভা পরিলক্ষিত হয়। ইনান জেফিলের কাছে এসে দেখে 18 আগেই কমপ্লিট। তার মানে জেফিল এতক্ষণ তাকে শুধু শুধু বসিয়ে রেখেছে। কিছুটা বিরক্ত হয় ইনান, যদিও তার পোর্ট্রেট আঁকাটা নিঃসন্দেহে সুন্দর হয়েছে। চিত্রতে সাদা ড্রেসে হাঁটুর উপর মাথা দিয়ে বসে থাকা ইনানকে ড্রিমি লাগছে। নিচে সুন্দর করে ছবির নাম লেখা মি আলমা। ইনানের উচিত মুগ্ধ হওয়া, হয়েছেও, তবে মুগ্ধের চেয়ে বিরক্তিটা বেশি প্রশ্রয় পেয়ে ইনানের মন বিষিয়ে দিয়েছে। ক্লাসের কতগুলো পড়া বাকি, প্রজেক্ট বাকি, পড়া শেষে আবার ক্লে নিয়ে বসতে হবে। তাই শুধু শুধু এত সময় নষ্ট করায় ইনান কিছুটা মনোক্ষুব্ধ হয়। সে তো সারাদিনই তাকে দেখে, 24 ঘন্টায় জেফিলের চোখের সামনে থাকে। তাও জেফিল ইনানের কাজ আছে জেনেও বসিয়ে রাখাটা ভালো লাগছে না। আঁকা শেষে বলতে পারত অন্তত। জেফিলকে বকা দেওয়ার আগেই তার মুখ বন্ধ হয়ে যায় জেফিলের চেহারা দেখে। জেফিল কী কারণে ঠিক রেগে আছে বুঝতে পারে না।
ইদানিং জেফিল কেমন হুটহাট মুখের ভঙ্গিমা পরিবর্তন করে। এই রাগ, এই ভালো, এই বিরক্ত। তবে ইনানের ওপর কখনো রাগ ঝাড়েনি বা বিরক্তি নিয়ে কথাও বলেনি। তবুও ইনান জেফিলের মাঝে কিছু পরিবর্তন টের পেয়েছে। ইনান জেফিলের কপালের ভাঁজে হাত দিয়ে সোজা করে দিয়ে বলল, আর্ট সুন্দর হয়েছে, রুমে আসুন, অন্ধকার নেমে যাবে এখন। ইনান নিজেই ক্যানভাসার রং গোছাতে লাগলো আর চোখে জেফিলকেও দেখে নিল। সে এখনো পাথর হয়েই বসে আছে। ইনান রুমে চলে আসার আগে জেফিলের চুলে হালকা করে হাত বুলিয়ে আসে। রান্না বসিয়েছে জেফিল। গোল গোল করে কাটা বেগুন তেলে ছেড়ে ইনানের দিকে বাঁকা চোখে চাইল। ইনান সোফায় বসে মোবাইল দেখছে আর হাসছে। জেফিল মুখ কঠিন করে নিল। সন্ধ্যায় কলেজের কিছু কাজ করার পরই মোবাইল নিয়ে বসে গেছে। জেফিলের সামনে বসার জন্য ইনানের সময় হয় না, অথচ সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকার সময় অনেক। সে কি করছিল? খালি একটু ইনানকে গভীরভাবে দেখছিল। ইনানের চোখে, ঠোঁটের, দেহের নড়াচড়াই তো দেখছিল। তাতেই ইনানের বিরক্ত লেগে গেছে। 1 মাসও হয়নি এতে ইনান তার প্রতি ইন্টারেস্ট হারিয়েছে। আরও কয়েকদিন পর ইনানের কি জেফিলকে ভালো লাগবে না? জেফিলের থেকে দূরে সরতে চাইবে? এসব ভাবনা আসতেই কপালে রগ ফুলে ওঠে। ভেতরটা দপদপ করে জ্বলতে থাকে। জেফিল ধীর পায়ে সোফার পেছনে এসে দাঁড়ায়। দেখতে চাইল ইনান কি দেখছে। ইনান মোবাইলে ফানি ভিডিও দেখে হাসছে। এমন টাইমে নোটিফিকেশন টুং করে বেজে উঠল। চোখ ছোট হয়ে গেল জেফিলের। দেখল টয়া মেসেজ দিয়েছে। ইনান মেসেজে ক্লিক করবে এই সময় জেফিল রুক্ষ গলায় ডেকে উঠল ইনানকে, খেতে আসো। জেফিলের আচমকা আওয়াজে ভয় পেয়ে যায় ইনান। ভয়ের চোটে হাত থেকে মোবাইল পড়ে যেতে যেতে বেঁচে যায়। বুকে হাত দিয়ে ইনান পেছন ফেরে। জেফিল গম্ভীর গলায় বলে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ওঠো। সুন্দর করে ডাকলেই তো হতো, এমন করার কি আছে? আজীব। ইনান বিড়বিড়িয়ে উঠে পড়ে। খাবার টেবিলে গুছিয়ে ইনানের পাশে বসলো জেফিল। তাদের খাওয়ার মাঝখানে ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। ইনান মোবাইলটা হাতে নিয়ে দেখল টয়া কল করেছে। কল ধরার জন্য সবুজ বাটনে আঙুল রাখতে জেফিল ছো মেরে মোবাইল নিয়ে যায়। আরে, মোবাইলটা সাইলেন্ট করে নিজের পকেটে পুরে জেফিল খাবারে মনোযোগ দিয়ে বলল, খাওয়ার সময় কথা বলাটা ভদ্রতার কাতারে পড়ে না, ডোন্ট ইউ নো? ইনান কপাল কুঁচকে বলে, আপনার কাছে এত ফর্মালিটি মেনটেন করতে হবে কেন? আপনি তো বাইরের কেউ না। মোবাইলটা দিন, হয়তো জরুরি কল। জেফিল এমন ভান করে খেতে লাগলো যেন ইনানের কথাই শোনেনি। আপনি কি আমার হাজবেন্ড নাকি বাইরের মানুষ বলুন তো? খাবার শেষ করে কথা বলো, আদেশ করে জেফিল। এরপর আর একটা কথাও বলল না জেফিল। ইনান ক্ষুব্ধ হয়ে চেয়ে রইল। জেফিল এই ধরনের আচরণ কেন করছে তার সাথে? যেন একজন কড়া টিচার পড়া না পারার জন্য স্টুডেন্টকে বকা দিচ্ছে। ইনানের ফোন বেজে উঠল আবার। ইনানকে আড়াল করে জেফিল দেখল ইনানের বাবা কল করেছে। এবার সে ফোনটা অফ করে দিল। জেফিলের খাওয়া শেষ। ইনানকে একটু একটু করে খেতে দেখে জেফিল বলল, খাবার শেষ করলেই মোবাইল পাবে, তার আগে না। এটা শুনে ইনান খাবারের প্লেট সরিয়ে দিল। খিদে নেই, খাবো না আর। ইনান চেয়ার ছেড়ে উঠতে নিলে জেফিল ইনানের হাত চেপে বসিয়ে রাখে। থেমে থেমে বলল, খাবারটা শেষ করতে বলেছি বাটারফ্লাই। জেফিলের চোখের দিকে চায় না ইনান। এখনকার বলা বাটারফ্লাই শব্দে ভালোবাসার ছিটে ফোঁটাও পায়নি, পেয়েছে হুমকি এবং আদেশ। জেফিলের চোখে কোনো ইমোশন খুঁজে পায়নি সে অন্ধকার ছাড়া। ইনান ঢোক গেলে। সত্যি ভালো লাগছে না খাবারটা খেতে। ছোট্ট শ্বাস ফেলে জেফিল ইনানের প্লেট নিজের কাছে টেনে ইনানের মুখে খাবার ঢুকিয়ে দিল। খাবার নষ্ট করা আমি পছন্দ করি না। আপনি কেমন যেন হয়ে যাচ্ছেন। জেফিলের হাত থেমে যায়। কেমন? কেমন গম্ভীর আর একটু রাগী। জেফিল মনে মনে হাসে। সে তো আগে থেকে গম্ভীর আর রাগী, ছোট থেকেই এমন।
তার চরিত্রের সাথে হাসি ঠাট্টা মন খোলার স্বভাব কোনোভাবেই যায় না। শুধু ইনানকে নিজের বশে আনতেই না একটু অ্যাক্টিং করেছে সে। মানিয়ে নিয়েই সংসার করতে হবে তোমার এই গম্ভীর জেফিলের সাথে সারা জীবনের জন্য, মনে মনে বলল সে। খাবার শেষে ইনানকে মোবাইল দিয়ে দেয় জেফিল। মোবাইল অন করতেই দেখল বাবার কল 7টা। ইনান তা দেখে হন্তদন্ত হয়ে কল করে। ফোন ধরে তার বাড়ির পাশের মোহাম্মদ আঙ্কেল। ইনান হ্যালো বলতে আঙ্কেলের কথা শুনে থমকে যায়। মুখের রং সরে গিয়ে ফ্যাকাশে হয়। দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়। তার বাবা হসপিটালে। জেফিলকে ডেকে উঠল ইনান ফ্যাসফেসে গলায়। জেফিল তখন থালা বাসন পরিষ্কার করছিল। ইনানের অস্বাভাবিক ডাক শুনে কাজ রেখে তার কাছে চলে আসে। ইনানের গালে হাত রেখে চিন্তিত হয়ে বলল, এমন দেখাচ্ছে কেন তোমাকে? ইনান কিছুই বলতে পারল না। তার হাতে থাকা মোবাইল কাঁপছে। জেফিল মোবাইল হাতে নিয়ে কথা বলে। ইনানের বাবা হঠাৎই হার্ট অ্যাটাক করেছে। এখন তাকে হসপিটালাইজড করা হয়েছে। জেফিল ফোন কেটে ইনানের হাত ধরে বেরিয়ে পড়ে তৎক্ষণাৎ। গাড়ি স্টার্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় চলে যায়। ইনানের কান্না থামছে না। এসেছে ধরে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। ইফাস খানের অবস্থা এখন ঠিকঠাক। ওনার আগে থেকেই হার্ট প্রবলেম ছিল। ইনান মাথায় হাত রেখে শব্দ করে কাঁদছে। ইনানের চোখের পানি দেখতে জেফিলের অসহ্য লাগছে। তার বাবার জন্য কান্না করাটা ভালো লাগছে না একদমই। ইনান কাঁদবে তার জন্য। ইনানের জীবন এখন জেফিলকে নিয়ে। চোখের পানি ফেলবেও তার জন্য। অন্য কারো জন্য ইনানের চোখের পানি জেফিলের রাগ বাড়িয়ে দেয়। ইফাস তো আর মরে যায়নি। এত কান্নার কি আছে? কান্না করো না সোনা, সব তো ঠিক হয়ে গেছে এখন। তোমার বাবা ঠিক আছেন। জেফিল ইনানের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে। ইনানকে সান্ত্বনা দিতে মন চাইছে না। মন চাইছে ইনানের গাল চেপে চোখের পানি মুছে দিয়ে ধমক দিতে। ইফাস খান মেয়েকে কাছে ডাকলেন। মামুনি, খুব ভয় পেয়েছ? কাঁদছ কেন? বাবা ঠিক আছি আম্মু। ইনান বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইফাস মেয়েকে বুঝিয়ে শান্ত করলেন 1 ঘন্টা পর। জেফিল এবং ইফাস খান পরামর্শ করেছে ইফাসকে ইউএসএতে পাঠিয়ে দেওয়া হবে ইনানের ফুপির বাসায়। ইনানের ফুপিও ভাইয়ের খবর শুনে ইফাসকে যাওয়ার তাড়া দিচ্ছেন। যেহেতু তিনি জানেন ইনানের বিয়ে হয়েছে এবং বড় ভালো, সেহেতু ইফাসকে তার কাছে নিয়ে আসতে সমস্যা হবে না। জেফিলি বেশি তোড়জোড় করে সব কাজ করলো ইফাসকে পাঠানোর। এতে তার অবশ্যই সুবিধা আছে। ইনান এবার আর বাবার কাছে যাব বলে ঘ্যান ঘ্যান করতে পারবে না। এখন থেকে চোখের সামনে থাকবে সব সময়। ইফাসকে ইউএসএতে পাঠিয়ে ইনান স্বস্তি পেল। এখন আর তার বাবা একা নেই। ফুপির পরিবারের কাছ থেকে একটু একাকিত্ব ঘুচবে। এই কয়েকদিনের ব্যস্ততায় ইনানের ভার্সিটিতে যাওয়া হয়নি। জেফিলের সাথে একাডেমিতেও যাওয়া হয়নি। এবার ফ্রি ইনান, বাবাও সুস্থ কিছুটা। এবার কাজে মন দিতে পারবে। ইনান আজ যাবে শরতের বাসায়। হুট করেই ঠিক হয়েছে। মুগ্ধ আর টয় এসেছে কলেজে। ওরাই ইনানকে জোর করলো যাওয়ার জন্য। ইনানও শরতের সাথে কিছু কথা বলবে বলে রাজি হলো। তাই ক্লাস ব্যাংক দিয়েই তারা রওনা হলো শরতের বাড়ি। জেফিল ইনানকে নিতে আসবে দুপুরে। কলেজ থেকে আবার যাবে একাডেমিতে। ইনান দুপুরে জেফিল আসার আগেই কলেজে চলে আসবে। যেহেতু জেফিল আগেই বারণ করেছে শরতের সাথে কথা না বলতে, তাই ইনান শরতের বাড়ি যাওয়াটা জেফিলের কাছে চেপে যাবে। সে অবশ্য শরতের সাথে বন্ধুত্ব গড়তে যাচ্ছে না, যাবে শরতের থেকে সত্যিটা জানতে আর একটা চড় মেরে আসতে। শরতের রুমে সবাই বসে আছে। শরৎ খাটে, সে এখন হাঁটতে পারে। বাম পায়ে একটু টেনে টেনে হাঁটা লাগে। বাকি সবাই চেয়ারে, সোফায়। মুগ্ধ কথা বলতে পারে এখন, যদিও হাত আর গলায় রডের ছাপ যায়নি। এখনও কালচে দাগ রয়ে গেছে। ফারা আসেনি, সে কারো সাথেই যোগাযোগ করে না। বন্ধুরাও তাকে আর ঘাটায়নি। বেচারি চুল ভ্রু আইলাস সারিয়ে কতটা দুঃখে দিন কাটাচ্ছে
তা মেয়েরা আন্দাজ করতে পারছে। টয়ার মনটাও একটু খারাপ, যেহেতু তার বোন তোয়াও অসুস্থ। সবার জীবনে হঠাৎ ঝড় এসে উলটপালট করে দিল, যে হোঁচট খেয়ে উঠতেও সময় লাগছে। তুই অবশেষে আসলি ইনান, আমাকে কি দেখতে ইচ্ছে করেনি তোর একবারও? কণ্ঠে তীব্র অভিমান প্রকাশ পেল শরতের। ইনান বিরক্ত হয়। কথা ক্লিয়ার করতে এসেছি, তোর সাথে আন্ডার আলাপ করতে আসিনি আমি। কিছুটা ব্যথিত হয় শরৎ। ও, তো কি কথা বল পরে। আগে তোরা বাকিরা নিজেদের শোকের কথা বলে ওঠ এখান থেকে, তারপর আলাদা কথা বলবো তোর সাথে। শরৎ পারে না এক্ষুনি সবাইকে উঠিয়ে দেয়, শুধু টয়ার মন খারাপ দেখে কিছু বলল না। কিন্তু মুগ্ধ কথা বাড়ানোর আগেই বলে উঠল, এভাবে কথা বলা যায় না, তোর আগে ক্লিয়ার হ, তারপর সব কথা হবে। শরৎ আর ইনান বারান্দায় চলে যায়। শরতের বারান্দায় বাহারি ফুলের সমারোহ, বেশিরভাগই বিদেশি জাতের। ইনানের সাথে যদি শরতের ফ্রেন্ডশিপ সুন্দর থাকতো, ইনান কিছু গাছ নিজের জন্য নিয়ে যেত। বল কি বলবি? ইনান ভনিতা না করে সরাসরি পয়েন্টে চলে গেল। তুই ওই দিন আমাকে ধাক্কা দিয়েছিস কেন? শরৎ অবাক হয়। কবে? কোন দিন? কিসের ধাক্কা দেওয়ার কথা বলছিস? নাটক করবি না শরৎ, সাইক্লিং যেদিন করেছি সেদিনের কথা বলছি। শরতের মনে পড়ে। ও, ওই দিন? আমি কেন তোকে ধাক্কা দিতে যাব? তুই আমার পেছনে ছিলি না? আমাকে নিতে আসার জন্য তুই সব ফ্রেন্ডদের ভাগিয়ে আমার পিছু নিয়েছিলি না? শরৎ স্বীকার করে, হ্যাঁ। তারপর তুই জলাশয়ে পড়ে যাস। তুই আমাকে ধাক্কা দিয়েছিলি? তোর মাথা। আমি তোকে ভয় দেখানোর জন্য তোর পেছনে ছিলাম, তার আগেই তুই পা পিছলে পড়ে যাস। তাহলে তুই আমাকে বাঁচানোর চেষ্টা করলি না কেন? শোন, তুই পড়ে যাওয়ার পর তোকে উঠানোর চেষ্টা করি, কিন্তু জলাশয়টা এত গভীর ছিল যে আমি পড়ে যেতে নিচ্ছিলাম। তারপর বাকিদের কল দিই, বাট নেট ছিল না, তাই আবার ফিরে যাই রাস্তায়। পরে কাউকেই পাই না। রাস্তা থেকে র্যান্ডম দুজন মানুষকে নিয়ে আসি, বাট তখন তোকে আর দেখতে পাইনি। তাহলে পরে আর খোঁজ নিসনি কেন? একবারও তো ফোন দিয়ে খোঁজ নিলি না। ইভেন বাকিরাও জানে না যে আমি খাদে পড়ে গিয়েছি, কারণ তারপর আমি নিজেই কিছু ঝামেলায় পড়ি, আর আমার এই অবস্থা হয়। পরে যখন শুনি তুই বাড়িতে আছিস, সুস্থ আছিস, তাই আর কাউকে এই কথা বলিনি টেনশন করবে বলে। ইনান চুপ থাকে। শরতের কথা বিশ্বাস হচ্ছে না কেন যেন, তবে আর ঘাটালোও না, যা হওয়ার হয়ে গেছে। ইনান শুধু শরতের মুখ থেকে শুনতে চেয়েছে কাহিনী, আর এখন থেকে শরৎকে এড়িয়ে চলবে। ফ্রেন্ডরা সবাই কেমন বদলে গেছে, তাই এদের সঙ্গ ছেড়ে দেওয়াটাই শ্রেয়। দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই হোক, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছুটা ব্যস্ত, তাই এখন আর তোদের সাথে আড্ডা দিতে পারছি না। আঙ্কেলের অসুস্থতা নিয়ে টেনশন করছিস? ইনান ঘড়ি দেখল। আচ্ছা, আমি গেলাম। আমি আবার ক্লে নিয়ে কাজ করছি, যেতে হবে, বাই। ইনান চলে গেল। শরৎ শান্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ বুকের মধ্যে যেন ভারী পাথর চাপা ছিল। ভাগ্যিস মিথ্যে কথা বলতে গিয়ে গলা কাঁপেনি। শরতের উদ্দেশ্য ছিল ইনানের সম্ভ্রমহানি করার, কিন্তু ইনান পড়ে যাওয়ার পর সে ভয় পায়, আবার খুশিও হয় প্রতিশোধ নেওয়ার আগে ইনানের মরণাপন্ন অবস্থা দেখে। তাই ইনানকে ফেলে রেখেই চলে আসে। আর এতক্ষণ ইনানের সামনে ভদ্র সাজার অ্যাক্টিংটাও দারুণ হয়েছে। ইনান ধরতেও পারেনি। শরৎ নিজেকে বাহবা দিল, বোনের অভিনয়ের যোগ্যতা নিজের মধ্যে ধারণ করতে পেরেছে বলে। ড্রয়িং রুমে এসে ইনানের পা থেমে যায় রুহির ডাকে। ফিরে তাকায় ইনান। রুহি মাত্রই শুটিং থেকে এসেছে, এখনও জামা ছাড়েনি। ইনান হাসার চেষ্টা করল। কিছু বলবে আপু? রুহি ইনানের পা থেকে মাথা পর্যন্ত দেখল। মেয়েটা খারাপ না, সুন্দরী আছে। শরৎ কয়েকবার ইনানের ছবি দেখিয়েছিল। ভেবেছিল শরৎ ইনানকে পছন্দ করে, কিন্তু এখন আর মনে হয় না শরৎ আসলে ইনানকে পছন্দ করে।
ইনানের বাবা শরৎকে মারার পর ইনানের প্রতি শরতের ঘৃণা জন্মেছে। পলককে চেনো? অপ্রত্যাশিত প্রশ্নে ইনান কিছুটা অপ্রস্তুত হয়। সরি, পলক? ইন্সপেক্টর পলক মাহমুদ? ইনান মাথা ঝাঁকায়। চিনি, বাবার সাথে কয়েকবার দেখেছি। তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ইনান থম মেরে দাঁড়িয়ে থাকে। রুহির সাথে তার সম্পর্ক গভীর না একদমই। হাই হ্যালো কেমন আছো এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তাই তার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করাটা ঝটকা লাগার মতোই লাগলো। পলক আর তার মধ্যে সম্পর্ক থাকুক বা না থাকুক। ইনানকে চুপ থাকতে দেখে রুহি বলল, না মানে? পলক ফোন করেছিল তোমার খবর জানতে। ইনান চমকায়। পলক আবার কি ঝামেলা পাকাবে কে জানে। বাবা বোধহয় বলেনি ইনানের বিয়ের কথা। না, পলককে বলতে হবে তার বিয়ে হয়ে গেছে। শুধু পলক না, সবাইকেই বলে দেবে। ফ্রেন্ডসদের মধ্যে এই ধরনের বাজি ধরা হয়। তাই বলে তার জীবনে ঘটে যাওয়া বড় একটা ব্যাপার ধামাচাপা দেওয়ার কারণ নেই। আসলেই ইনান বন্ধুদের পচানির ভয়ে চুপ থেকে ইম্যাচুরিটির প্রমাণ দিয়েছে। তবে এখন আর সেই বন্ধুবান্ধবদের সাথে মিশবে না, সার্কেল থেকে বেরিয়ে যাবে। তাই এদের বলা আর না বলা দুটোই সমান, কিন্তু রুহিকে বলবে। রুহির থেকে নিশ্চয়ই পলক শুনবে। ইনান মুখ খুলল বলার জন্য, তার আগেই তাকে থামিয়ে রুহি বলল, আবার তুমি ভেবো না আমার আর পলকের মধ্যে সম্পর্ক আছে। আমি ওর এক্স ছিলাম, এখন আর নেই। এখন হয়তো তোমার। আমি কি জানতে চেয়েছি? ইনান রুহির কথা মাঝপথে কেটে বলল। রুহির মুখ ঝুলে গেল ভাবনাতীত অপমানে। ইনান তাচ্ছিল্যের হাসি ফুটালো ঠোঁটের কোণায়। পলকের সাথে আমার না কোনো সম্পর্ক আছে আর না ভবিষ্যতে থাকবে। আমি হালাল বন্ধনে আবদ্ধ হয়ে গেছি ইতিমধ্যেই। আমারই ভুল বিষয়টা গোপন রেখেছি বলে। জানিয়ে দেবেন আপনার এক্সকে। রুহি যেভাবে ইনানকে পা থেকে মাথা অবধি দেখেছিল ঠিক সেভাবেই ইনান রুহিকে পা থেকে মাথা অবধি দেখে মুখ ঘুরিয়ে চলে গেল। বাহিরে নিঝুম বর্ষণ, রুমের বাতি নেভানো। জেফিল ইনানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। একটু পরপর ইনানের পেটে নাক ঘষছে। ইনান জেফিলের চুলের ফাঁকে ফাঁকে আঙুল বুলাচ্ছে। জান? আমাকে এখনো কোনো নিকনেম দিচ্ছ না কেন? ইনান জেফিলের দিকে বিভ্রান্ত চাহনি নিয়ে তাকায়। জেফিল মাথা উঠিয়ে ইনানের মুখের কাছে উঠে আসে। গলায় ছোট ছোট চুমু দিতে দিতে বলে, আমি তোমাকে কত নামে ডাকছি, তুমিও আমাকে স্পেসিফিক কিছু নামে ডাকো। আপনাকে নাম ধরে ডাকতে বারণ করছেন? না, তা কেন হবে? নাম ধরে অবশ্যই ডাকবে। বাট যখন আমরা একা থাকি তখন আদর করে কিছু নামে তো ডাকতেও পারো। ইনান হাসল। জেফিলের অন্য রূপ দেখছে সে। জেফিল ইনানের হাসি দেখে টুপ করে হাসিটা বন্ধ করে দিল। জেফিলকে সরিয়ে দিয়ে ইনান হাঁপাতে হাঁপাতে বলল, আপনি একটা রাক্ষস, ঠোঁট ছিঁড়ে ফেলেছেন একদম। আপনার নিকনেম এখন থেকে রাক্ষস। জেফিল আবারও হামলে পড়ল ইনানের ওষ্টা ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, যতবার রাক্ষস বলবে ততবার এভাবেই ঠোঁট কামড়ে দেব। ইনান চোখ বড় বড় করে তাকায়। জেফিল ইনানের নাকে নাক ঘষে বলল, বলো, রাক্ষস বলে ডাকবে আর? ইনান দুই দিকে নেতিবাচক মাথা নাড়ায়। দ্যাটস মাই গুড গার্ল। তাদের খুনসুটির মাঝে ইনানের ফোন বেজে ওঠে। ইনান ফোন ধরার আগে জেফিল ফোন কেড়ে নেয়। কল কেটে দিয়ে মোবাইল ছুঁড়ে মারে ডিভানে। ইনানকে কথা বলার সুযোগ না দিয়ে ঠোঁট চেপে ধরল জেফিল। ইনানের তনুদেহ দুই হাতে পেঁচিয়ে ধরে উন্মত্ত গলায় বলল, রোমান্সে ডিস্টার্ব করাটা আমি পছন্দ করি না। বর্ষার শেষ সময় এখন, অথচ বাইরের আকাশ দেখলে মনে হয় বর্ষাকাল শুরু মাত্র। হাত বাড়িয়ে কয়েকটা কদম ফুল ছিঁড়ে নিল ইনান। আর কয়েকদিন পর আর দেখা যাবে না এই ফুল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। অন্যান্য দিন হলে ইনান রুমে গিয়ে ঘুম দিত কিংবা বই নিয়ে বসে পড়ত। কিন্তু আজ ভালো লাগছে না। সে অন্য চিন্তায় মশগুল।
বিমর্ষ হয়ে ইনান বারান্দায় সারি বেঁধে রাখা ফুল গাছের পাশে বসল। তার মন বিক্ষিপ্ত, বিষণ্ণ। কারণটা জেফিল। দুদিন আগেও যে জেফিলকে তার মনে হয়েছিল মন ভালো করার ঔষধ, আজ সেই জেফিলই তার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনান দীর্ঘশ্বাস ফেলে। জেফিল বদলে গেছে, অনেকটাই বদলে গেছে। জেফিলের এই পরিবর্তিত রূপের সাথে ইনান পরিচিত না। প্রথম প্রথম ঠিক থাকলেও আজকাল জেফিল কেমন ডমিনেটিং হয়ে যাচ্ছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। গেলেও হাজারো কৈফিয়ত দেওয়া লাগে। আমাকে ছাড়া কেন গিয়েছো, কোথায় গিয়েছো, কার সাথে গিয়েছো? এই জামা পরা বাদ দাও, ওই জুতা এখন থেকে পরবে না। ওই ছেলের দিকে কেন তাকিয়েছো? এটা খাওয়া যাবে না, আনহেলদি, এর সাথে কথা বলবে না, আরও কত কি। ইনান প্রথমে এগুলোকে কেয়ার হিসেবে নিত। তারও ভালো লাগতো জেফিলের এই কেয়ার করা। কিন্তু এসব যত্ন অতিরিক্ত পর্যায়ে চলে গেলে গলায় ফাঁসের মতো বেঁধে। অতিরিক্ত চিনিতে যেমন ডায়াবেটিক্স হয়, তেমন অতিরিক্ত ভালোবাসা ভালো না থাকার কারণ হয়। অন্তত ইনানের কাছে তেমনটাই লেগেছে। ইনানের মনে হয় এই বুঝি জেফিল হঠাৎ করে এসে ইনানের গলা চেপে ধরে বলবে, আমাকে না বলে শ্বাস কেন নিয়েছ? জেফিল আর আগের মতো দুষ্টুমি করে না। আগের হাসি খুশি জেফিল নেই। এখনকার জেফিল হাসলেও ইনানের কাছে ভান মনে হয়। যেই হাসিতে চোখ হাসে না সেটা অবশ্যই মিথ্যে হাসি। জেফিলের চোখের ভাষা ইনান বোঝে না, কখনোই বুঝতে পারিনি। চেষ্টা করেছে অনেক, কিন্তু জেফিল যেন কোনো খোলস দ্বারা নিজেকে ঢেকে রেখেছে। কয়েকদিন আগে জেফিলকে ইনান বলেছিল এই বাড়িটা বিক্রি করে শহরে বাড়ি নিতে। বলার কারণ হচ্ছে এই জায়গাটা পরিত্যক্ত এবং নির্জন, আশেপাশে সিঙ্গেল দোকানও নেই। ইনান এমন পরিবেশে থেকে অভ্যস্ত না, তাই সে চেয়েছিল শহরে যেতে। ওইখান থেকে ভার্সিটি, একাডেমি দুইটাই কাছে হবে, আসা যাওয়ারও সুবিধা আছে। কিন্তু জেফিল ডিরেক্ট না করেছে। তার ব্যস্ত নগরীতে থাকতে ভালো লাগে না। কোলাহল, চেঁচামেচি, বিশেষ করে মানুষ, সে এড়িয়ে চলে এসব। ইনানের এক মুহূর্তের জন্য জেফিলকে অসামাজিক মনে হয়েছিল। পরে ভেবেছে জেফিল তো ছোট থেকেই একা, বাবা মা ছাড়া বড় হয়েছে, তাই একা থাকাটাও স্বাভাবিক। কিন্তু একটা মানুষ কতক্ষণ পারে এভাবে একাকিত্ব সহ্য করতে? জেফিলকে বললেই বলে, আমি থাকতে তুমি একা কিসের? ইনান বুঝতে পারে না জেফিলকে, নাকি জেফিল নিজেই বুঝতে চায় না, তা ভেবে পায় না সে। গতরাতে জেফিলের সম্পর্কে ইনানের ধারণা বদলে গেছে একটা ঘটনার মাধ্যমে। তারপর থেকে ইনান উদ্বিগ্ন হয়ে আছে জেফিলের আচরণগত পরিবর্তন নিয়ে। ভাবতে বসেছে জেফিল আসলেই তার জন্য সঠিক ছিল কিনা। ইনান গতরাতে রুমে বসে জেফিলের চেঞ্জ হওয়া নিয়ে ভাবছিল। হঠাৎই মনে পড়ল বাবাকে আজ সারাদিনে কল দেওয়া হয়নি। ডায়ালে গিয়ে বাবাকে কল দেবে এমন সময় জেফিল কোত্থেকে এসে ইনানের হাত চেপে ধরে। মোবাইল নিয়ে যায় ঝট করে। সন্দেহী চোখে বলল, কাকে কল দিতে নিচ্ছিলে? ইনানের মুখ চুপসে যায়। আবার জেফিলের কোন নাটক দেখবে? বাবাকে। কেন? ইনান অবাক হয়ে বলে, কেন কি আবার? কথা বলবো। কথা বলা লাগবে না। কি বলবে আর? কেমন আছো, কি করছো, এসব ছাড়া। তো আমি আমার বাবার খোঁজ নেব না? বিস্মিত গলা ইনানের। না। জেফিলের জবাবে ইনান হতভম্ব। সে ফোন নিয়ে নিতে চাইল, তার আগেই বিরাট শব্দ হলো। হাত দিয়ে কান চেপে ধরল ইনান। চোখ খুলে দেখল ফ্লোরে তার ফোনের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ইনানের চোখ চলে গেল অন্ধকারে থাকা জেফিলের দিকে। চোখ যেতেই আটকে উঠল ইনান। জেফিল ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে। অপ্রকৃতস্থর মতো লাগছে দেখতে। চোখ দুটো রক্তিম। জেফিল ইনানের কাছে এগিয়ে ইনানের দুই বাহু আঁকড়ে ধরল। ইনানের মনে হলো তার বাহুতে কেউ দুটো পাথর চাপা দিয়েছে। এত ব্যথা। কাঁপা কাঁপা গলায় বলল, জেফিল। জেফিল উন্মাদের মতো রাগে কাঁপছে। তার শরীরের কাঁপুনি ইনানকে ভয়ে কাঁপাচ্ছে। তোমার বাবা কি মরে গেছে?
জেফিল গম্ভীর গলায় বলে। ইনানের ভয় উবে গেল। তীক্ষ্ণ চোখে চেয়ে চেঁচিয়ে বলল, কি? জেফিল কানে হাত দেয়। চেঁচাবে না সোনা, আমার এসব ভালো লাগে না। ইনান জেফিলের কথায় তোয়াক্কা করল না। আপনি কি বলেছেন একটু আগে? এসবের মানে কি? জেফিল স্থির চোখে তাকায়। তোমার বাবা মরলে তোমার ফুপি নিশ্চয়ই ফোন দিয়ে খবর জানাতো। যেহেতু তোমার বাবা মরেনি তার মানে ভালোই আছে, তাই এসব আদিক্ষেতার কোনো দরকার নেই। সাথে সাথে জেফিলের গালে সপাটে চট দিল ইনান। এই জেফিলকে সে চেনে না। জেফিলের এই রূপের সাথে সে পরিচিত না। আপনার মানসিকতা এতটা বাজে? ছি জেফিল, নিজের বাবা মা থাকলে ঠিকই মর্ম বুঝতেন। জেফিল ঘাড় কাত করে ইনানের দিকে রুদ্রমূর্তি ধারণ করে তাকালো। তার ভয়ঙ্কর রূপ দেখে ইনানের তেজস্বী রূপ ফুঁস হয়ে গেল। ভীত সন্ত্রস্ত হলো সে। জেফিল এক পা করে এগোচ্ছে ইনানের নিকট। তারপর তার শক্ত হাত ইনানের নিকটে আসতেই চোখ বন্ধ করে নিল ইনান। জেফিলের শক্ত হাতে চর খাওয়ার জন্য নিজের নরম গাল রেডি রাখল। কয়েক পল পেরোনের পর জেফিলের হাতের ছোঁয়া ইনানের গালে নয়, বরং ইনানের হাত ধরল আলতোভাবে। চোখ খুলে ইনান দেখল জেফিল ইনানের ডান হাতে আঙুল দিয়ে চাপছে। ইনান বুঝল না জেফিলের কারবার। সে তো ভেবেছিল তার চরের বদলে জেফিলও একটা চর দিয়ে দেবে। কিন্তু জেফিল ইনানের হাত ধরে ক্লেশ নিয়ে বলল, তোমার হাতটা এত তুলতুলে, আমার তো মনে হলো তুমি আমাকে থাপ্পড় না আদর করে দিয়েছ। এই বলে ইনানের হাতে চুমু দেওয়া শুরু করলো। ইনান হতবাক হয়ে চেয়ে রইল। জেফিলকে সে বুঝতে পারে না। কি করে না করে ইনানের কল্পনাতীত। বাটারফ্লাই, সোনা তুমি কোথায়? জেফিলের আদুরে গলায় ইনানের হুঁশ ফেরে। গতকালকের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে কখন জল গড়িয়ে পড়েছিল খেয়ালই করেনি সে। ইনানের মোবাইল জেফিলের জিম্মায়। বাবার খোঁজটাও নিতে না পেরে সারা রাত ছটফটানিতে কেটেছে। ইনান দেখল জেফিল বারান্দায় এসেছে। তার পরনে অ্যাপ্রন, হাতে খুন্তি। ইনান ঢোক গেলে। ইনান কোনো অসঙ্গত কথা বললে জেফিল যদি খুন্তি দিয়ে মারে। জেফিল দেখার আগে দ্রুত চোখ মুছে নেয় সে। জেফিল ইনানকে বারান্দায় বসে থাকতে দেখে দ্রুত এসে কোলে তুলে নেয়। বৃষ্টিতে ভিজে জ্বর আনার ইচ্ছে আছে নাকি? ইনান কোনো জবাব দিল না। জেফিল ইনানের হাতে কদমগুচ্ছ দেখে ইনানের গালে হাত দিয়ে বলল, তোমার কদম ফুল খুব পছন্দের, তাই না সোনা? ইনান এবারও নিশ্চুপ। জেফিলের হাসি হাসি মুখ কঠিন হয়ে গেল। একবার বলেছি না, প্রশ্ন করলে সাথে সাথে উত্তর দেবে। জেফিলের শক্ত কণ্ঠে ইনান নড়ে চড়ে ওঠে। তাই জেফিল আবারও হেসে বলল, এবার বলো, আর কি কি ফুল তোমার পছন্দ? সব ফুলই পছন্দ, ধীরে ধীরে বলল ইনান। যদি তোমার কাছে দুটো অপশন থাকে, একটাতে আমি আর একটাতে সব ফুল, তাহলে তুমি কোনটা বেছে নেবে? জেফিলের অযৌক্তিক এবং বাচ্চামি কথায় ইনান বিরক্তির শ্বাস ফেলে। এটা কোনো প্রশ্ন হলো? আমি না ফুল। জেফিল, কী সব বাচ্চামো? আমি না ফুল, থেমে থেমে বলল জেফিল। তার ধূসর চোখ দুটো কঠোর। আপনি। সাথে সাথে স্মিত হাসল জেফিল। জেফিলের এই মুখের এক্সপ্রেশন চোখের পলকের মতো বদলাতে দেখে ইনান হতবাক হয়। জেফিলের কোনো মুভিতে কাস্ট করা উচিত। এত দ্রুত তো চোখের পলকও পড়ে না। স্ট্যাচুর উইংসগুলো ঠিকঠাক লাগানো হয়নি, দেখেছিস? হ্যাঁ, আমিও খেয়াল করেছি। আর পাখার স্ট্রাকচার স্মুথও হয়নি। পাখার দায়িত্বে কে ছিল? তাসবির। তাদের কথোপকথনের মাঝেই ভারী পুরুষালী কণ্ঠ শোনা গেল। আমাকে নিয়ে কি কথা হচ্ছে? সবাই পেছনে ঘুরল। চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে লম্বা এক সুপুরুষ শটান হেঁটে তাদের সামনে আসলো। এক হাতে চশমা খুলে ভ্রু উঁচিয়ে বলল, এখন চুপ কেন? দলবল নিয়ে কি বলা হচ্ছে আমার নামে? দলের একমাত্র মেয়েটি টিয়া বলল, তুই না উইংসের দায়িত্বে ছিলি? কঠিন কাজের দায়িত্বে এই তাজবির ছাড়া আর কে থাকবে?
তাজবীর গর্বের হাসি হাসল। এজন্যই তো বাসটাও খাবো আমরা, দলের আরেকটা ছেলে বলল। আঙুলে চাবি ঘোরানো বন্ধ করে দিল তাজবীর। ছেলেটার সামনে এসে তার কলারে হাত দিয়ে ময়লা মোছার মতো করে হাত বুলালো। নাম কি? আকাশ। আমাদের দলে নতুন নাকি? ছেলেটি উপর নিচ মাথা নাড়ল। তাসবির পাশে থাকা টিয়াকে ইশারায় বলল, এই মাল আমাদের গ্রুপে জয়েন করলো কবে? আজই। তাজবির ছেলেটির কলার ঠিক করে দিল। ছেলেটির দিকে চেয়ে টিয়াকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাইকে ম্যানার শিখিয়ে দিস, বিশেষ করে তাসবিরের সাথে কিভাবে কথা বলতে হয় তার উপর স্পেশাল ক্লাস নিবি, বোঝা গেল? টিয়া ঢোক গিলে ঘাড় কাত করে হ্যাঁ বলল। ছেলেটি তাসবিরের কথার পিঠে কিছু কথা বলতে যাবে তার আগে আরেকজন ছেলে আকাশকে টেনে কাঁধে হাত দিয়ে বলল, টেনশন নট বিগ ব্রো, নতুন তো, শিখে যাবে। এই বলে ছেলেটাকে ইশারা করে চুপ থাকতে বলল। তাসবির চুল ব্যাকব্রাশ করে বলল, এবার বল, কি নিয়ে এত আলাপ? মাহিন বলল, পাখাগুলো ঠিকমতো বসেনি মনে হয়, বাঁকা হয়ে গেছে শুকানোর। তাসবির হাত উঠিয়ে থামিয়ে দিল। অভিজ্ঞ চোখে মূর্তিটাকে পরখ করতে লাগল। সেই সময়ে আকাশ ছেলেটা বলে উঠল, এটার সমাধান জেফিল স্যার ছাড়া আর কেউই দিতে পারবে না মনে হয়। ছেলেটি কপাল চেপে ধরল। টিয়া আকাশকে থামানোর পূর্বেই তাসবির তার দিকে চাবির রিংটা ছুঁড়ে মেরেছে। মাহিন ফিসফিস করে বলল, তুমি এত কথা বলতে গেলে কেন? বলেছি না চুপ থাকতে। আকাশ দ্বিধাগ্রস্ত চোখে যায়। সে বুঝল না তার ভুল কোথায়। টিয়াও ফিসফিস করে বলল, তাসবিরের সামনে জেফিল স্যারের নাম কখনোই বলবে না। জেফিল স্যার তাসবিরের দু চোখের বিষ। আকাশ ঘটনার কিছুই বুঝল না, তাই অগত্যা চুপ করে রইল। কিন্তু তাসবির চুপ রইল না। আকাশের কাছে এসে আকাশের কপালে প্রতিটা শব্দের শেষে আঙুল দিয়ে টোকা দিতে দিতে বলল, আমার কোনো কাজ ঠিক বা বেঠিক হলে আমি দেখব। অন্য কাউকে ডেকে এনে আমার কাজের বিচার করার মতো চিন্তা আর কখনো তোর এই ছোট্ট মাথায় যাতে না আসে। গট ইট? মাহিন আকাশকে চিমটি কাটে হ্যাঁ বলার জন্য। তাই বাধ্য হয়ে তাসবিরের অগ্নিমূর্তির সামনে নত হতে হলো তাকে। বাধ্য বাচ্চার মতো হ্যাঁ বলল। কি হচ্ছে এখানে? জেফিলের ডাকে তাসবির ছাড়া সবাই তটস্থ হয়ে গেল। তাসবির পেছনে ফিরে দেখারও প্রয়োজন বোধ করল না। মাহিন পরিস্থিতি সামলাতে হাসার চেষ্টা করে বলল, কিছু না স্যার, আমরা স্কাল্পচার নিয়ে গবেষণা করছিলাম জাস্ট। গবেষণা করতে এত চিৎকার চেঁচামেচি করা লাগে? ধমকে সুরে বলল জেফিল। সরি স্যার। এর মধ্যেই আকাশ যেন সুযোগ পেল ফট করেই বলে দিল, স্যার, উইংসের সমস্যা আছে, আপনি নিজ চোখে দেখেন। স্মুথনেসে প্রবলেম আর ঠিকমতো বসানো নেই। তাসবির হুমকির চোখে তাকালো। বাকি সবাইও বিস্ফোরিত নয়নে চেয়ে রইল আকাশের দিকে। জেফিল স্কাল্পচারের দিকে এক পলক তাকায়, তারপর মাহিনের দিকে চেয়ে বলে, আজ আমার সময় নেই বলে তোমাদের কাজ দেখতে পারলাম না, তাই বলে ছাড় দিচ্ছি না। কালকে এসে যাতে সব ঠিকঠাক দেখি। কারোরই বুঝতে বাকি রইল না জেফিল কাকে উদ্দেশ্য করে বলেছে। সবাই নীরবে মাথা নাড়ায়। ওকে স্যার। জেফিল চলে যাওয়ার সময় থেমে ঘাড় পেছনে ফিরিয়ে বলল, পেস্ট ঠিকমতো মেশালে স্মুথনেস পাওয়া যাবে, আর ভেতরের পাইপ আরও বাঁকা করতে হবে। এই বলে সে চলে গেল। তাসবির সাথে সাথেই গর্জে এসে আকাশের মুখে ঘুষি মারে। আকাশের উপরে সবার রাগ উঠলেও এই মুহূর্তে কেউ ঝামেলা চাইছে না। মাহিন আকাশকে ধরে তাসবিরের দৃষ্টির আড়ালে নিয়ে গেল। টিয়াসহ বাকিরা তাসবিরকে শান্ত করার চেষ্টা করে। মাহিন এসে বলল, তাসবির, তোর উচিত তাড়াতাড়ি উইংসগুলো ঠিক করা, কাজে লেগে পড়, না হলে আবার জেফিল স্যার। স্টপ ইউর ড্যাম মাউথ। তাসবির দাঁত কটমট করে বলে, আমার সামনে ওই লোকটার নাম নিতে বারণ করেছি না? টিয়া এবার অধৈর্য হয়ে বলে, প্রবলেমটা কি তাসবির? জেফিল স্যার তোর কি এমন ক্ষতি করেছে যে তুই ওনাকে দেখতে পারিস না? একদিন না হয় তোকে অপমান করেছিল,
তবে অপমানের কারণটাও যথাযথ ছিল। তুই কাজ না পারলে স্যার নিশ্চয়ই তোকে মাথায় তুলে তুলে কাজ শেখাবে না? টিচাররা স্টুডেন্টদের বকে বকেই পড়া শেখায়। মাথার টিচার। অন্যান্য স্যাররা তো ঠিকই ধরে ধরে কাজ শেখায়, যেখানে এই লোক ধমক ছাড়া কথাই বলে না। জেফিল স্যার এমনিতেও একটু গম্ভীর দেখিস না? উনি ধমকালো ওনার কাজ অন্যান্য টিচারদের থেকে বেস্ট, আর ওই লোকটা কি স্যার হয় আমাদের? নিজের সমবয়সীকে স্যার কেন ডাকতে হবে? টিয়া চোখ ছোট ছোট করে তাকালো। বাই এনি চান্স তুই কি জেফিল স্যারকে হিংসা করিস? তাসবির ক্ষুব্ধ চোখে তাকায়। আমি কেন জেলাস হব? না মানে, তোর সমবয়সী স্যার ওনার এই বয়সী এত অ্যাচিভমেন্ট, যেখানে তুই মাত্র স্টুডেন্ট আর অর্জনের খাতাও শূন্য। টিয়া, নিজের ভাগ্যের উপর সন্তুষ্ট হ যে তুই মেয়ে, না হলে আমার হাতের মার একটাও মাটিতে পড়তো না। চিবিয়ে চিবিয়ে বলল তাসবির। টিয়া চুপ করে গেল। তাসবির মাটির বস্তা পা দিয়ে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। তুই ওরে আবার রাগাতে গেলি কেন? মাহিন বলল। টিয়া সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, এই ছেলেটা আসলে যে কি ভালো সময় এত ভালো যেন মাদার তেরেসার মেল ভার্সন, আর খারাপের সময় এত খারাপ যেন ইবলিশ মানুষের রূপে এসেছে। ভার্সিটির ক্লাস শেষে ইনানার তার এক ক্লাসমেট পাশের ক্যাফেতে গিয়েছিল ঠান্ডা কিছু কেনার জন্য। আকাশে মেঘ ধরলেও আবহাওয়া গরম। তার উপর ইনান জেফিলের জোড়াজুড়িতে ফুল স্লিভ আর ফুল নেকের জামা পরেছে। পায়ে শু। গরমের থেকে বাঁচতে ঠান্ডা কিছু কেনার আশায় ক্যাফেতে গিয়েছে। গল্প করতে করতে বের হতে ইনানের সামনে জেফিল আচম্বিত এসে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ সামনে আসায় ইনান ভয় পেয়ে যায়। ভূতের মতো এভাবে সামনে আসেন কেন? ইনান বুকে হাত দিয়ে বিরক্ত হয়ে বলল, কাজ শেষ? জেফিলের গম্ভীর গলা। ইনানের ক্লাসমেটের হাত ইনানের এক হাতের মধ্যে ছিল। তারা দুজনই হাত জড়াজড়ি করে ধরে ঘনিষ্ঠভাবে হাঁটছিল। মেয়েরা একসাথে হাঁটলে যা হয় আর কি। ইনান আর তার ফ্রেন্ড সামনে আর পেছনে জেফিল। আচানক পেছনের থেকে জোর ধাক্কায় ইনানের হাতের মধ্যে থাকা তার ফ্রেন্ডের হাত ছিটকে যায়, আর সে পড়ে যায় রাস্তায়। ঘটনার আকস্মিকতায় ইনান প্রায় চিৎকার দিয়ে ওঠে, কেননা এখনই রাস্তার কাজ ঘেঁষে গাড়ি গিয়েছে। ভাগ্য ভালো গাড়িটা হঠাৎ মোড় নিয়েছে, নয়তো ইনানের ফ্রেন্ডের দেহ থাকতো এক পাশে আর কাটা মাথা থাকতো রাস্তার অপর পাশে। ইনান তড়িৎ গতিতে তার ফ্রেন্ডকে তুলে ওঠায়। মেয়েটার ডান হাত রাস্তার সাথে ঘেঁষে ছিলে গেছে, কপালে চোট পেয়েছে। জেফিল তাদের পাশে দাঁড়িয়ে বলে, সরি। পেছন থেকে মানুষের ধাক্কাধাক্কিতে ব্যালেন্স হারিয়ে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি, ঠিক আছেন আপনি? ইনান জেফিলকে বড়সড় ধমক দিতে গিয়েও থেমে গেল। দেখছে মেয়েটা আহত আর সে কিনা বলে, ঠিক আছেন আপনি? ইনান বোতল বের করে তার ফ্রেন্ডের ক্ষতস্থানে পানি ঢালতে লাগলো, আর জেফিলকে ইশারা করলো গাড়ি নিয়ে আসতে। ইনানের মেজাজ চটে গেল জেফিলের কোনো নড়চড় না দেখে। কেমন নিষ্পাপ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, যেন আজই পৃথিবীতে এসেছে, কিচ্ছু জানে না। জেফিল, গাড়ি নিয়ে আসুন, হারি আপ। এবার যেন ইনানের কথায় জেফিলের টনক নড়ল। গাড়ি আনার বদলে গাড়ি থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। ইনান যেন পাগল হয়ে গেল রাগে। কিন্তু এখন প্রথম কাজ হলো মেয়েটাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া। তাই জেফিলের হাত থেকে ছো মেরে বক্স নিয়ে দোকানের বেঞ্চিতে বসিয়ে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। যদিও দুর্ঘটনা গুরুতর না, তাও ইনানের বারবার মনে হতে লাগলো ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তার কিছুক্ষণ বাদে জেফিলের আরেক অমানবিক রূপের সাথে পরিচিত হলো ইনান। জেফিল তাকে তাড়া দিচ্ছে গাড়িতে উঠতে। ইনান ভেবেছিল হসপিটালে নিয়ে যাবে, তাই ফ্রেন্ডকে নিয়ে দ্রুত উঠে পড়ে। জেফিল সেই মুহূর্তে কিছু না বললেও বড় রাস্তায় উঠে ইনানের ফ্রেন্ডকে নেমে যেতে বলে, কারণ সে হসপিটালে না একাডেমিতে যাবে। জেফিলের এমন নির্দয় কাণ্ডে ইনানের লজ্জায় মাথা কাটা গেল। জেফিলকে ইশারা ইঙ্গিতে বলল হসপিটালে, নয়তো তার ফ্রেন্ডের বাড়িতে নিয়ে যেতে।
কিন্তু জেফিল যেন ইনানের ইশারা বোঝেইনি, এমনভাবে গাড়ি থামিয়ে মেয়েটার নামার অপেক্ষা করছে। মেয়েটার বিব্রতবোধ বুঝতে পেরে ইনান শেষমেশ না পেরে বলেই ফেলল, ৭ নং রোডে চলুন, ওর বাসা ওখানেই। ইনানকে আবার লজ্জার আর অস্বস্তির সাগরে ডুবিয়ে জেফিল সরাসরি বলল, দেরি হয়ে যাবে ওখানে গেলে, তোমার ফ্রেন্ডকে বলো এখান থেকে গাড়ি নিয়ে যেতে। ইনান অস্বস্তিতে গাঁট হয়ে বসে রইল, অসহায় চোখে মেয়েটার দিকে তাকালো। বান্ধবীর চোখে অপ্রত্যাশিত অপমানে ছোট হয়ে যাওয়ার ভার সইতে পারছে না ইনান। তার ফ্রেন্ডের চোখের তারায় অপমানের ছায়া ইনানের নজর এড়ালো না। হয়তো এই ধরনের নিষ্ঠুর আচরণের মুখোমুখি এই প্রথম। মেয়েটা দ্রুত ইনানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে সে শুধু দেখতে পেল ইনানের ফ্যাকাশে মুখের আওয়াজ ছাড়া সরি বলা। মেয়েটি অন্য গাড়িতে করে চলে যাওয়ার পর ইনান চড়াও হলো জেফিলের উপর। এইসব কী ধরনের আচরণ জেফিল? একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার আপনার জন্য। সেখানে দয়া দেখানো দূরের কথা, আপনি কিনা মাঝ রাস্তায় মেয়েটাকে বের করে দিলেন। এতটা অমানবিক আচরণ কেন আপনার? মন বলতে কি কিছু নেই? জেফিল নিশ্চুপ। সে গাড়ি থেকে নেমে পেছনের সিটের দরজা খুলে দিল। পানির বোতল নিয়ে মেয়েটা যে সিটে বসেছিল সেখানে ঢেলে দিল। ইনান হতবাক হয়ে জেফিলের কাণ্ড কারখানা দেখছে। জেফিল টিস্যু নিয়ে ভালোভাবে সিট মুছল, যেন সিটে এক বস্তা কাদামাটি ছড়ানো ছিল। ইনান ভাবতে লাগলো জেফিলের ওসিডি আছে কিনা। কাজ শেষে জেফিল ইনানের পাশে দরজা খুলল। ইনানের মুখের কাছে মুখ এনে কয়েক সেকেন্ড চেয়ে থাকল। ইনান বুঝল না জেফিলের এমন করার কারণ। ইনানকে অবাকের চূড়ান্ত ধাপে পৌঁছে দিয়ে জেফিল বোতলের শেষ পানিটুকু সজোরে ইনানের মুখে ছুঁড়ে মারল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল ইনান। তার মুখ হা হয়ে আছে বিস্ময়ে। জেফিল জেফিল বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইনানের ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু জলের ফোঁটা সরিয়ে 2 আঙুলের মাঝে চেপে ধরল ঠোঁট। ইনান ব্যথায় শব্দ করে উঠল, তাও জেফিল ছাড়ল না। চাপে ইনানের ঠোঁটে রক্ত সরে সাদা হয়ে গিয়েছে। ঠোঁটে রক্ত জমাট বেঁধে আগের চেয়েও টকটকে লাল হতেই জেফিল ইনানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ভালোবাসার ছোঁয়ার বদলে রাগান্বিত কামড়ে ইনানের ঠোঁটে দাগ বসে গেল। জেফিল সরে এসে ইনানের লালচে দাগ পড়া অধরে তর্জনী দিয়ে ছুঁয়ে বলল, তোমার ফ্রেন্ডের লাক আছে বলতে হয়, মরতে মরতে বেঁচে গিয়েছে। অ্যান্ড ইয়েস, আমার মন আছে বলেই তোমাকে ভালোবাসি বাটারফ্লাই। যদি কোনো ডাউট থাকে আমি প্রমাণ দিতে রাজি আছি। ঠোঁটের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় জেফিলের প্রথম লাইনের মিনিং বুঝতে পারল না ইনান। জেফিল ইনানকে ছেড়ে সিটে এসে বসল। আজকের ক্লাসে তোয়া এসেছে। মেয়েটা এখন সম্পূর্ণ সুস্থ। ধীর পায়ে হেঁটে হেঁটে সবাইকে কাজ শেখাচ্ছে। আজকে জেফিল আসবে না, কারণ তার আজ গুরুত্বপূর্ণ ক্লাস আছে এই সময়। ইনান ক্লাস শেষ হওয়ার 20 মিনিট আগেই বেরিয়ে পড়ল। তার মন বিক্ষিপ্ত। তার ফ্রেন্ডের সাথে জেফিলের করা আচরণ ভুলতে পারছে না। কলেজে গিয়ে কিভাবে মুখ দেখাবে সে? এদিক সেদিক হাঁটতে হাঁটতে ইনান 3 তলার লম্বা বেলকনিতে এসে পৌঁছালো। কিছুক্ষণ পরপর তার বুক চিরে অজানা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। গভীর ধ্যানে মগ্ন থাকা ইনান খেয়াল করল না তার পেছনে কেউ এসে দাঁড়িয়ে তাকে সূক্ষ্ম চোখে পরখ করছে। আবারও হারিয়ে গিয়েছেন? পেছনে কারো অকস্মাৎ আওয়াজে চমকে ওঠে ইনান। পিছু ফিরে দেখে ওই দিনের টোলওয়ালা ছেলেটা স্নিগ্ধ হাসছে। ইনানের মন বিষণ্ণতায় ডুবে থাকায় এই ছেলের স্নিগ্ধ হাসি ইনানের গভীরতা ছুঁল না। বরং ইনান প্রচণ্ড বিরক্ত হলো। তার চোখে মুখে ফুটে উঠল তা। চোখ ঘুরিয়ে ইনান রেলিংয়ের দিকে ফিরে তাকায়। তাসবির অফিস রুমের দিকে যাচ্ছিল কিছু কাজে। তখন তার চোখ পড়ে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক রূপসী কন্যার দিকে। তাসবির নজর ফিরিয়ে হাঁটতে নিলে হঠাৎ মনে আসে মেয়েটিকে তার চেনা চেনা লাগছে। আরেক পলক তাকাতেই চিনে যায়। সেদিনের হারিয়ে যাওয়া মেয়েটি আজকেও আবার হারিয়ে গেছে কিনা জানতে তাসবির তার পেছনে এসে দাঁড়ায়।
ভেবেছিল দাঁড়িয়ে থাকলে মেয়েটি তার উপস্থিতি টের পাবে। প্রায় 6 মিনিট পরও যখন মেয়েটির কোনো হেলদোল দেখল না, তাই নিজে থেকেই বলে উঠল, আবারও হারিয়ে গিয়েছেন। মেয়েটি চমকানো দৃষ্টিতে পিছু ফিরে তাকায়। ডাগর ডাগর চোখের উদাসীন্যতা চট করে ধরে নেয় তাসবির। ঘন পল্লবে ঢাকা বিমর্ষ চোখজোড়া হঠাৎ করেই তাসবিরের অন্তঃকরণে ঝড় তোলে। মেয়েটার মন খারাপের কারণ জানার ঝড়। তাসবির কিছু বলার আগেই লক্ষ্য করল মেয়েটার চোখে বিরক্তি ভাব। তাকে দেখে কি বিরক্ত হয়েছে? তাকে দেখে মানুষ বিরক্ত হয়, বিশেষ করে মেয়ে মানুষ, ভাবল তাসবির। কাশি দিয়ে আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাইল। তার কাশি যে ইচ্ছে করেই দেওয়া হয়েছে তার ঢের বুঝতে পারল ইনান। তাই বিরক্তির মাত্রা আরও বেড়ে গেল। কপালে ভাঁজ ফেলে চকারান্ত বিরক্তির শব্দ তুলে ছেলেটার পানে চাইল। চোখ দুটোয় অদৃশ্য প্রশ্ন। কি চাই? তাসবির বুঝল ইনানের চোখের প্রশ্ন, তাই হালকা হেসে বলল, আই থট আপনি আবার হারিয়ে গেছেন ওই দিনের মতো। নেভার মাইন্ড, আমার বোঝার ভুল। দেন লিভ নাও, ইনান কঠোর সুরে বলল। আবারও হাসল তাসবির। হাসির সাথে তার ডান গালে সুন্দর গর্ত হয়ে হাসিটাকে দ্বিগুণ সুন্দর করে তুলছে। নো নিড টু বি সো রুড। অপরিচিত মানুষের সাথে রুড বিহেভ করবেন না, তার মনে খারাপ ধারণা হতে পারে। বাই দ্য ওয়ে, আপনার কি কোনো কারণে মন খারাপ? এত রেগে আছেন? ওই দিন তো আপনাকে দেখে শান্তশিষ্ট ভেবেছিলাম। ইনানের মন খারাপের মাঝে তাসবিরের ভালো কথাগুলো আগুনে ঘি ঢালার মতো কাজ করল। ইনান বিচলিত মস্তিষ্কে আজগুবি ভাবনা টোকা দিল। ভাবল ছেলেটা মিষ্টি মিষ্টি কথা বলে ইনানের সান্নিধ্য লাভের চেষ্টা করছে। এই ভাবনা তার মাথায় আগুন জ্বালিয়ে দিল। এই মিয়া, জ্ঞান দিতে বলছি, ভাগেন এখান থেকে, যত সব ফাত্রা। তাসবিরের চোয়াল শক্ত হয়ে এলো। তার সামনে কেউ মন খারাপ করে থাকলে সে সবসময় তার মন ভালো করার চেষ্টা করে, হোক পরিচিত কিংবা অপরিচিত। আর এই মেয়েটা 15-20 মিনিটের জন্য পরিচিত তার কাছে। মেয়েটার মুখ দেখে তাসবির আন্দাজ করে নিল মেয়েটার ভারী মন খারাপ। সে শুধু বিনয়ী হওয়ার চেষ্টা করছিল, এছাড়া তো আর কিছুই না। আজকাল দেখি মানুষের ভালোও করতে নেই। তারা যেখানে কথা বলছিল সেটা একটা গলির মতো। সেই গলির মাথার সামনে দিয়ে কেউ একজনের দ্রুত পায়ে হাঁটার শব্দ হলো। লোকটা 1 সেকেন্ডের মাথায় ওই পাশ হতে ওই পাশে অদৃশ্য হয়ে গেল। তার দ্রুত চলার কারণে বোঝা গেল না লোকটি কে। তবে ইনানের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলছে এক্ষুনি চলে যাওয়া লোকটি থামবে আর 2 পা পিছু হটে গলির দিকে তাকাবে। ইনানের ইন্দ্রিয়কে প্রমাণিত করে ওই লোকটার হাঁটার আওয়াজ থেমে গেল। ইনান সতর্ক হয়ে ওঠে। পিছু হাঁটার আওয়াজ শোনা যাওয়ার পূর্বে ইনান এক ছুট লাগালো। চোখের পলকে সে সিঁড়ির মাথায় চলে গেল। ইনান দৌড় দিয়ে যখনই আড়াল হলো, একদম ঠিক তখনই গলির মাথা থেকে জেফিল 2 পা পিছু হটে গলিতে তাকায়। দেখতে পায় তাসবির রেলিংয়ের পাশ ফিরে একা দাঁড়িয়ে আছে। কিন্তু তার যে মনে হলো তার বাটারফ্লাই ওখানে ছিল, সে তো ভুল হতে পারে না। বিশেষ করে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে শকুনের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে বেলকুনিতে ভালোভাবে চোখ বোলায়। মূর্তির মতো দাঁড়িয়ে থাকা তাসবিরকে ছাড়া তো আর কাউকে দেখা যাচ্ছে না। যখন কাউকে দেখল না, তখন তাসবিরকে ফেলে সে আবারও নিজের মতো সামনের দিকে পা বাড়ায়। গুনে গুনে 8 পা আগানোর পর তার শার্ট চেপে ধরে পেছন থেকে কেউ একজন। ঝট করে পেছনে তাকাতেই দেখে ইনান এক হাত হাঁটুতে রেখে হাঁপাচ্ছে। আপনি আপনি কোথায় ছিলেন? সেই কতক্ষণ ধরে খুঁজছি, ইনান হাঁপাতে হাঁপাতে বলল। জেফিল ইনানকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। কোথায় ছিলে তুমি? ভারী কণ্ঠে বলল জেফিল। শান্ত হয়ে আসলো ইনান। জেফিলকে নিয়ে হাঁটা শুরু করে বলল, আপনাকে খুঁজতে বেরিয়েছিলাম। ভবনটা পুরো গোলকধাঁধার মতো। আমার কাছে তো সব ভবনই একরকম লাগে। আমি সিরিয়াসলি ভেবেছি আমি হারিয়ে গেছি। থ্যাঙ্কস গড, আপনাকে পেলাম। ইনান ঠোঁটে হাসি ফোটানোর চেষ্টা করলো, সফলও হলো। তারপর জেফিলকে জড়িয়ে ধরল।
জেফিলকে একটু আদর আদর কথা বললে শান্ত হয়ে যাবে। জেফিল ইনানের গাল ধরে নিজের কাছে নেয়। সোনা, আর কখনো একা একা অফিস থেকে বের হবে না। তুমি জানো আমি কতটা টেনশনে থাকি তোমাকে না দেখলে। আর কখনো যাবে না আমাকে না বলে, কেমন? জেফিল ইনানের চুলে হাত বুলায়। ইনান বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। সেই মুহূর্তে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। জেফিলের বাহু দুই হাতে জড়িয়ে ধরে বলে, দোষটা তো আপনারই। আমি কি করেছি? ইনান দুঃখ পাবার ভান করে বলে, আজ যদি মোবাইলটা থাকতো তাহলে তো আপনাকে কল করলেই পেয়ে যেতাম। আমার এত দৌড়াদৌড়ি করাও লাগতো না। যদি কোনো বিপদে পড়তাম কি হতো বলেন তো? এইখানের কোনো ছেলে যদি আমাকে অসহায় পেয়ে ক্ষতি করত, মোবাইলটা থাকলে কিন্তু এসব হতো না। ইনান জেফিলকে টেনশনে ফেলে আর চোখে তার দিকে তাকায়। জেফিল কোনোভাবে যদি তার চাল বুঝে যায় তাহলে সে শেষ। তাই জেফিলকে আরও টেনশনে ফেলতে ইনান মোবাইল না থাকলে আজ কি কি ক্ষতি হতে পারত সব বলতে লাগলো। ঠিক আছে সোনা, তোমাকে মোবাইল দিয়ে দেব, তবে তোমাকেও কথা দিতে হবে তুমি আমাকে না বলে কোথাও যাবে না। ইনান ভেতরের উপচে পড়া খুশিকে খুব কষ্টে থামালো। বলল, আচ্ছা প্রমিস। জেফিলকে কোনো সন্দেহ না করতে দেখে ইনান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার বাবার সাথে একটু কথা বলতে পারবে। ভোরে কোনো কিছুর আওয়াজে ঘুম থেকে ওঠে ইনান। আওয়াজটা বারান্দার দিক থেকে আসছিল। তখন আকাশ পাতাল এক করে বৃষ্টি হচ্ছিল। চারদিক অন্ধকারে ছেয়ে গেছে। ইনান ঘুম ঘুম চোখে বারান্দায় গিয়ে নিচে তাকানো মাত্রই তার ঘুম কর্পূরের মতো উড়ে গেল। নিচে ঝোপঝাড়ে ঢাকা অন্ধকার জলাশয়ের কাছে জেফিল দাঁড়িয়ে, তার হাতে কতগুলো ফুলের গাছ। ইনান বারান্দায় তাকালো। ফুলের টব আছে কিন্তু একটাও গাছ নেই। 6টা টব ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। মাটি চারিদিকে ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে অত্যাধিক কর্ধের সাথে গাছগুলো তুলে ফেলা হয়েছে। জেফিলের দুই হাতের মুঠোয় গাছগুলো প্রাণহীন অবস্থায় দুমড়ে মুচড়ে পড়ে আছে। ইনানের চোখ বড় বড় হয়ে গেল যখন দেখল জেফিল একটা একটা করে ফুলগুলো হাতে পিষে মাটিতে ফেলছে। দৃশ্যটা দেখে ইনানের মাথায় পশু ছাড়া অন্য কোনো শব্দই আসলো না। ইনানের তখন চোখ গেল কয়েক টুকরো করা কদম গাছটার দিকে। ফুল গাছগুলো পায়ে পিষে জেফিল এগুলো কদম গাছের দিকে। জেফিল একটা একটা করে কদম ফুল জুতোর তলায় গর্জন করে হিংস্রভাবে পিষে দিচ্ছে, যেন বহুদিনের ক্ষোভ মেটাচ্ছে। বৃষ্টিতে তার ঘাড় অব্দি চুলগুলো কপালে ঘাড়ে লেপ্টে আছে, শরীর চুপচুপে ভেজা। তার চৌকস ধারালো মুখোশটি অপ্রকৃতস্থের মতো লাগছে। জেফিলের কাজে আপনা আপনি ইনানের মুখ থেকে জোরে আওয়াজ বেরিয়ে আসলো। ইনানের আওয়াজ বৃষ্টির ঝমঝম আওয়াজ থেকে জোরে ছিল কিনা ইনান সেটা জানে না। তবে ইনানের আওয়াজ শোনা মাত্রই কদম ফুলের উপরে থাকা জেফিলের শক্ত ভারী পা থেমে যায়। ধীরে ধীরে ঘাড় কাত করে ইনানের দিকে চায়। জেফিলের চেহারার দিকে তাকানো মাত্রই ভয়ের শীতল স্রোত শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। ঠিক এই চাহনিতেই প্রথম দিন রাস্তা থেকে রেস্টুরেন্টে ইনানের দিকে তাকিয়েছিল জেফিল। জেফিল বাঁকা হাসে আর কি যেন বিড়বিড় করতে থাকে। ইনানের কণ্ঠ রোধ হয়ে আসে জেফিলের হাসি দেখে। সে ভেবে পায় না এই মুহূর্তে জেফিলকে কি বলবে, সুন্দর নাকি ভয়ঙ্কর। ইনানের দিকে তাকিয়ে থেকে জেফিল একের পর এক কদম ফুলে পা মারাতে থাকে, যেন ইনানকে দেখিয়ে দেখিয়ে ইনানের পছন্দের জিনিস নষ্ট করছে। ইনানের মাথা ঘুরে উঠল। বৃষ্টিতে সেও ভিজে গেছে। ইনান জানে না অতিরিক্ত ঠান্ডা নাকি জেফিলের নির্মম রূপ দেখার পর ইনানের মাথার ভেতরটা কাজ করা বন্ধ করে দিয়েছে। ধপ করে বসে পড়ে ফ্লোরে। আবছা হয়ে আসে চারিদিক। বৃষ্টিতে চোখ খুলে রাখাও দায় হয়ে পড়েছে। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লোরের সাথে ইনানের মাথায় আঘাত লাগবে। এই সময়ে শক্ত এক হাত এসে ইনানের মাথা ধরে ফেলে। ইনানের ছোট্ট শরীরটাকে তার দানবের মতো বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। ইনান শুধু অস্পষ্ট কণ্ঠে শুনতে পায় সেই মানুষরূপী দানবটার গর্জন, আমার বাটারফ্লাই,
তুমি শুধু আমার, শুধুই আমার। তোমার প্রায়োরিটি লিস্টের টপে থাকা ব্যক্তি বা বস্তুটি শুধুই আমি এবং আমি। যদি কেউ এই আমাকে ক্রস করতে চায় তাহলে তার অবস্থাও হবে তোমার প্রিয় ফুলগুলোর মতো, মৃত।